Shorty, I'm gonna get ya. You know I'm gonna get ya. You know I'll even let you be my chumbuck chalo. Aisa sharmana aaja nachne dikhane. Aa meri hone aaja pari da girane. Aa meri akhiyon se akhiyon milane. Aa tu na nakhne hi সকাল 9টা বাজে, কখন উঠবা ঘুম থেকে? মার্কেটে যেতে হবে তো। তোর বাবা বকাঝকা করছে, আল্লাহর কসম লাগে। এখন ঘুম থেকে ওঠ বাবা। দরজায় কড়া নেড়ে জিন কথাটি বলছিল। জঙ্কুকের ঘুমটা ছুটে যায়। সে বিছানায় ধরফরিয়ে উঠে বসে। নিচের দিকে তাকিয়ে দেখে তার লুঙ্গির বেহাল অবস্থা। তার বাম হাত এখনো তার লিটল বানিকে ধরে রেখেছে শক্ত করে। তার শরীর ঘেমে নিয়ে একাকার, শ্বাস প্রশ্বাসের শব্দ পুরো ঘর জোরে। লিটল বানিটা আঁকড়ে রাখা বাম হাত দিয়ে জোরে চেপে ধরলো। খুব ব্যথা করছে এটা। জঙ্কুক চোখ মুখ কালো করে ওভাবেই কয়েক মিনিট বসে থাকে। প্রতিদিন সকালে এমনটাই হয়। চোখ মুখ কুচকে বিরক্ত হয়ে মার উপর রাগান্বিত দুটা বানি ছাড়লো সে। চাহ বাল, প্রতিদিন এই নানি শালের মেয়েটার জন্য স্বপ্নের ওই সেক্সি হট মালটার চেহারা দেখতে পারি না আমি, আর না আমার মহামূল্যবান তরল পদার্থ আউট করতে পারি ওই সেক্সি মালের ভেতরে। আম্মা আসার আর সময় পায় না। জঙ্কুক উঠিস নি এখনো? ধুর, আসছে বাল। এত ঢাকা লাগে নাকি সকালবেলা? বালের প্যানপ্যানানি, প্রতিদিন সকালবেলায় ডিস্টার্ব করো তুমি। যাও আসছি। জঙ্কুক বকবক করতে করতে কোমর থেকে খুলে যাওয়া লুঙ্গিটা কোমরে কোনো রকম জড়িয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে কথাগুলো বলল। ঠান্ডা পানি দিয়ে 50 মিনিট গোসল করে নিজেকে ঠান্ডা করলো জঙ্কুক। রুমে এসে তার নতুন ডিজাইনারিং বিশাল কাঠের ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজের উদাম শরীর দেখলো জঙ্কুক। তার সুদর্শন চেহারা আর সিক্স প্যাক অ্যাপস ফর্সা উদাম শরীর দেখে নিজেই বাঁকা হেসে নিজেকেই বলল, যাহ শালা দুষ্ট, এত হট হতে হয় নাকি রে? কথাটি বলেই ঠোঁট কামড়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে বডি স্প্রে হাতে তুলে নিল। তারপর উদাম শরীরে বডি স্প্রে লাগাতে থাকলো ইচ্ছা মতনে। এখানেই থেমে যায়নি সে। পুরোটা ড্রেসিং টেবিল জুড়ে প্রসাধনী বলতে শুধুমাত্র বডি স্প্রে আর ব্র্যান্ডেড পারফিউম ছাড়া কিচ্ছু নেই। একসঙ্গে 4-5টা বডি স্প্রে বডিতে মেরে কালো রঙের একটা শার্ট জড়িয়ে নিল গায়ে। তারপর শার্টের উপরে আরো 3-4 ধরনের পারফিউম স্প্রে করলো। নতুন কাঠের আলমারি খুলে সিকের একটা শর্ট প্যান্ট বের করে টাওয়ালটা কোমর থেকে খুলে শর্ট প্যান্ট পরে নিল। আলমারির হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা স্কাই ব্লু কালার জিন্সের প্যান্ট নামিয়ে সেটা দ্রুত পরে নিয়ে আবারও ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো জঙ্কুক। হেয়ার জেলের কৌটো থেকে একটু জেল নিয়ে চুলগুলো ভালোভাবে সেট করে আয়নাতে লাস্ট বারের মতো নিজেকে দেখে হাসলো জঙ্কুক। কালো সানগ্লাস হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল দ্রুত পায়ে। খাবার টেবিলে গিয়ে বসতেই জিমিন দ্রুত খাবার বেড়ে দিল জঙ্কুককে। আজকের সকালের নাস্তায় বাড়িতে তৈরি হয়েছে জঙ্কুকের অতি প্রিয় খুদের ভাত, সাথে চ্যাপা শুটকির ভর্তা, সাথে জিন বেগমের গৃহপালিত হাঁসের ডিম ভাজি। খাবারের দিকে তাকিয়ে বড় একটা স্মাইল দিল জঙ্কুক। জিমিনকে উদ্দেশ্য করে বলল, ওহ ভাবি, মনটা তো খুশি কইরা দিলেন আজকে। বিশ্বাস করেন প্রত্যেকটা দিন ওই রুটি খাইতে আমার ভালোই লাগে না। বলেন ভাবি, আজকে দোকান থেকে আপনার জন্য কি আনবো? কথাটি বলে গপ গপ করে খাবার খেতে শুরু করলো জঙ্কুক। জিমিন তো সেই খুশি, আহ্লাদে গদগদ। দেবরকে আহ্লাদ করে বলল, দেবরজি দোকান থেকে কিছু লাগবে না তো? কসমেটিক্স সব আছে, শেষ হলে বলবো না হয়। আপনি শুধু বাজারে গিয়ে মিষ্টির দোকান থেকে গরম গরম জিলাপি রিকশাওয়ালার হাতে পাঠিয়ে দিন। দুপুরে আপনার জন্য আপনার পছন্দের রাজা হাঁসের মাংস রান্না করবো ঝাল ঝাল করে। ওহ তাই নাকি ভাবি, আমি বাজারে গিয়েই পাঠিয়ে দেব। জিন বেগম আর আরএম সাহেব তখন বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিল। নতুন নতুন ফার্নিচার আসছে বাড়িতে। পুরাতন সব ফার্নিচার পরিবর্তন করা হচ্ছে। এই তো কিছুদিন আগেই তাদের দোতলা বাড়িটা নতুন করে রং করা হয়েছে। প্রত্যেকটা রুমেই নতুন ফার্নিচার আনা হচ্ছে। পুরো বাড়িতে নতুন রঙের গন্ধ, তার সাথে কাঠের ফার্নিচারের বানিশের কাঁচা গন্ধ। জিমিনের কাছে বেশ লাগে গন্ধটা। বড় শ্বাস নিয়ে গন্ধগুলো পেটের মধ্যে ভরে নিল। জঙ্কুকের দিকে তাকিয়ে দুষ্টু হেসে জিমিন বলল, দেবরজি জানেন বাড়ি রং করা নতুন ফার্নিচার আনা কিসের লক্ষণ? জঙ্কুক খেতে খেতে ভুরু উঁচিয়ে ইশারা করে জিজ্ঞাসা করলো, কিসের? জিমিন বুদ্ধিমানের মতো ভাব নিয়ে কোমর দুলাতে দুলাতে বলল, দুইটাই
পরিবারে নতুন সদস্য আসার লক্ষণ। বাড়িতে বিয়ে শাদী হলে মানুষ নতুন ফার্নিচার বানায়, আবার ছোট্ট বাবু হওয়ার খুশিতেও বানায়। সম্ভাবনা আছে কি দেবরজি? জঙ্কুক ততক্ষণে খাবার খেয়ে উঠে পড়েছে। বেসিনে গিয়ে বেশি করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়েছে। জঙ্কুক চাপা শুটকি খেয়েছে। ভালো করে হ্যান্ড ওয়াশ করতে হবে, নয়তো স্মেল থেকে যেতে পারে। হাতটা ধুয়ে এসে জিমিনের সামনে দাঁড়ায় জঙ্কুক। তারপর নিত্যদিনের অভ্যাসগত ভঙ্গিতে জিমিনের ওনার কোনা নিয়ে হাত মুছতে মুছতে মাথা দুলিয়ে জঙ্কুক বলে, মাই ডিয়ার সুইট ভাবি, দুইটার সম্ভাবনাই তো আছে। আমাকে একটা বিয়ে করিয়ে দেন। একা একা ওই নতুন খাটে ঘুমাইতে খুব কষ্ট হচ্ছে ভাবি, আর তার সাথে একটু পরিশ্রম করে চাচ্ছুও বানিয়ে দেন না। আমি কথা দিচ্ছি আপনাকে, প্রত্যেকদিন বাজার থেকে গরম গরম 1 কেজি জিলাপি পাঠাবো আপনার জন্য। জিমিন তো আহ্লাদে গদগদ, লাজুক হেসে বলে, আচ্ছা। জঙ্কুক খুশিতে গদগদ হয়ে যায়। চোখে সানগ্লাস লাগিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ভাবিটা একেবারে তার মন মতো হয়েছে, তার মন বোঝে, তার কথা শোনে। কিন্তু বাড়ির অন্য সদস্য তারা কেন বুঝতে চাইছে না? 26 বছর বয়সী জঙ্কুকের বিছানায় একা থাকতে কষ্ট হয়। এত বড় বিছানায় একা ঘুমাতে নিজেকে তো এতিম এতিম মনে হয়। ভাবতে ভাবতেই বাইকে উঠে পড়ে জঙ্কুক। বাইক স্টার্ট দিয়ে সোজা চলে যায় শপিং মলে। রাজধানী থেকে 250 কিলোমিটার দূরে মফস্বল শহর। কিম নামজুন সাহেব সেখানে তার পরিবার সহ বসবাস করে। যদিও খাতা কলম এবং ঠিকানায় স্থানটিকে গ্রাম হিসেবে উল্লেখিত করা হলেও উন্নত শিক্ষা, চিকিৎসা, আধুনিকতার ছোঁয়ায় গ্রামটির নকশা পরিবর্তন হয়ে গেছে। গ্রামের রাস্তার অলিতে গলিতে যেখানে মাটির ঘর ছিল সেখানে এখন দালান কোঠা, বিশাল বিশাল ডুপ্লেক্স বাড়ি তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা পরিবারের মতোই আধুনিকতার ছোঁয়া লেগেছে নামজুন সাহেবের পরিবারেও। বাজারে 3 রাস্তার মোড়ে পৌরসভা এবং ইউনো অফিসের মাঝখানে তার বিশাল 3 তলা শপিং মল। পরিবারের নামজুন সাহেবের সদস্য সংখ্যা 7 জন। বাবা, মা, তার স্ত্রী, 2 ছেলে আর একটা ছেলের বউ। বড় ছেলে মিন ইয়ঙ্গি সুগা অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। 3টা বার বিসিএস ক্যাডার হয়েছে। তার 3 বার বিসিএস পরীক্ষা দেওয়ার পেছনে 3টা কারণ। প্রথমবার বিসিএস ক্যাডার হওয়ার পর তাকে আইন বিষয়ক অফিসার বানানো হয়, যেমন পুলিশ অফিসার। কিন্তু ইয়ঙ্গি পুলিশে চাকরি করবে না। তারপর দ্বিতীয়বার সে আবারও বিসিএস পরীক্ষা দেয় এবং পরবর্তীতে তার গ্রেড অনুযায়ী তাকে আর্মি অফিসারে নিয়োগ দিতে চাওয়া হয়েছে, কিন্তু সেটাতেও সে নাকচ। সে কোনো প্রকার আর্মি পুলিশ চাকরি করবে না। তার ভাষ্য মতে আর্মি, পুলিশ, বিটিআর, র্যাব যারা হয় তাদের অন ডিউটিতে থাকতে হয়, হুটহাট করে এখানে ওখানে ছুটতে হয়। সে সেটা করবে না এবং তার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী তৃতীয়বার যখন বিসিএস ক্যাডার হয়, 3 বার একটানা বিসিএস ক্যাডার হওয়াতে তাকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয় এবং ম্যাজিস্ট্রেট পদে 3 বছর চাকরি করার পর সুগা খুব কৌশলে নিজের স্থায়ী ঠিকানায় পোস্টিংয়ে চলে আসে। চাকরি জীবন তার 6 বছর রানিং। গত 2 বছর আগে সে বিয়ে করেছে এবং পরিবারের সাথে নিজের বাড়ি থেকেই অফিস করছে। তার বাবার শপিং মল থেকে 4 মিনিটের দূরত্বে ইউনো অফিস, আর সেখানেই সুগা বসছে প্রধান কর্মকর্তা হিসেবে। এই তো কিছু মাস আগেই জঙ্কুক মাস্টার্স কমপ্লিট করেছে, তবে বিসিএস দিচ্ছে না। সে কোনো সরকারি চাকরি করবে না কিংবা কোথাও কোনো চাকরি করতে তার কোনো ইচ্ছা নেই। নামজুন সাহেবের শপিং মল ব্যতীত আরো অনেক বিজনেস আছে। তাছাড়া তার মধ্য বাজারে শপিং মলটার প্রচুর পরিমাণে ডিমান্ড। প্রত্যেকটা দোকান লাখে ভাড়া দেওয়া। বিজনেস দেখাশোনা করার জন্য হলেও তো একটা ছেলে প্রয়োজন ছিল, তাই জঙ্কুককে কোনো প্রকার চাকরির প্রেশার দেয়নি। উল্টো শপিং মলের বিশাল কসমেটিক্সের দোকান দিয়ে জঙ্কুককে বসিয়ে দিয়েছে। দোকানে 6টা কর্মচারী আছে। জঙ্কুকের কিছুই করতে হয় না, সে শুধু ক্যাশে বসে থাকে, টাকার হিসাব করে। জঙ্কুক দোকানে বসার পর থেকে নামজুন বাড়িতেই থাকে। দোকানে 8টা সিসি ক্যামেরা লাগানো আছে। তাছাড়া পুরোটা শপিং মলে কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগানো আছে। নামজুন বাড়িতে বসে সমস্ত কিছু দেখে, কারণ নামজুন সাহেব তার ছোট ছেলেকে হাড়ে হাড়ে চিনে। এতদিন না হয় স্কুল কলেজের জন্য জঙ্কুকের স্বভাব চরিত্র সম্পর্কে নামজুনের ধারণা কম ছিল। গত 3 মাসে জঙ্কুক তার দুষ্টু আচরণ দিয়ে এত পপুলারিটি বিস্তার করে ফেলবে সেটা তো নামজুনের ধারণার বাইরে ছিল। আরএম সাহেব তার দাদির কাছ থেকে তার বাবার গল্প একটু একটু শুনেছিল ছোটবেলায়। বুকাম সাহেবের স্বভাবও নাকি এমন দুষ্ট ছিল। জঙ্কুক পুরোটাই তার দাদার স্বভাব পেয়েছে। জঙ্কুক তার বিপরীতে জেন্ডার মানে মেয়েদের প্রতি প্রচুর পরিমাণে আকর্ষণ ফিল করে। তাই তো বাবার এত ধরনের ব্যবসা থাকার পরে, দোকান থাকার পরেও পেয়েছে শুনে কসমেটিক্সের দোকানে বসে সে। প্রচুর পরিমাণে ফ্ল্যাটি স্বভাবের সে। মেয়ে কাস্টমার দোকানে আসলেই শুরু হয়ে যায়।
জঙ্কুক কাউন্টারে বসে পায়ের উপরে পা তুলে ফোন চাপছিল। কর্মচারীরা অন্য ক্রেতাদের সাথে কথা বলছে। ঠিক তখনই 18-19 বছর বয়সী সুন্দরী একটা মেয়ে চুড়ি কিনতে দোকানে আসে। সঙ্গে সঙ্গে জঙ্কুক ফোন পকেটে রেখে উঠে দাঁড়ায়। তার দোকানের এক কর্মচারী ছেলে ততক্ষণে চুড়ির বক্স বের করছিল। জঙ্কুক দ্রুত তাকে অন্য কাজে তাড়া লাগিয়ে নিজেই চুড়ি দেখাতে ব্যস্ত হয়ে যায়। এই যে আপু, আপনি কিন্তু খুব সুন্দরী। দেখি আপু, বাহ, আপনার হাতগুলো তো চমৎকার, একদম দুধের রং। আপনার সামনে কিন্তু চাঁদও হার মানবে। মেয়েটি খুব লজ্জা পেয়ে যায়, বলে কি যে বলেন আপনি? এই যে আপনাকে কিন্তু কালো আর সাদা রঙের চুড়িতে বেশ ভালো লাগবে। দেখি আপনার হাতটা দিন। জঙ্কুক সাদা কালো চুড়িগুলো খুব সুন্দরভাবে সেট করে মেয়েটির হাতে পরিয়ে দিল। 100% গ্যারান্টি এই চুড়ি ভাঙবে না, এত মজবুত। আর আপনার মতো সুন্দরী মানুষের থেকে তো ছুটতেই চাইবে না। আমি হলে তো রেখেই দিতাম। জঙ্কুকের কথা শুনে মেয়েটি লাজুক হাসে, বলে কত রাখবেন? আপনার মতো সুন্দরী আপুর কাছ থেকে কি আর বেশি রাখা যায়? একদম 2 জোড়া 100 টাকা। আর যদি একটা চুমু দেন তাহলে 50 টাকা। পাশে দাঁড়িয়ে থাকা কর্মচারী জঙ্কুকের হাতে চিমটি কাটলো। জঙ্কুক কর্মচারীর দিকে আর চোখে তাকিয়ে চোখ রাঙালো। তারপর মেয়েটিকে বলল, আপনি 80 টাকা দেন। মেয়েটি রাজি হয়ে যায় এবং চুরি নিয়ে টাকা পরিশোধ করে চলে যায়। সঙ্গে সঙ্গে জঙ্কুক তেড়ে যায় কর্মচারীর দিকে, বলে কি রে শালার পুত, তুই আমার হাতে চিমটি কেন কাটছস? হ্যাঁ, মজাটাই তো শেষ করে দিছস তুই। ওই শালা, তোর বয়স কত রে? মাত্র 22 বছর। কয়দিন পর হুনসি পোলার বাপ হবি। আর আমার বয়স কত জানোস? এই তো কয়দিন পর 26 শেষ হয়ে 27-এ পড়বো। অথচ আমার বিয়ার কথা কেউই ভাবেই না। তুই কি বুঝবি আমার দুঃখ? কিন্তু এমন করলে তো ব্যবসার লস ছোট ভাই। নামজন চাচা কিন্তু সিসি ক্যামেরায় সব দেখতাছে, আপনি একটু সাবধান হন। আরে রাখ তোর নামজন চাচার কথা। তোর চাচাই কি আমারে বিয়া দিছে কারে? তোর মতো 22 বছরের পুচকারে আমারে চোখে দেখে না? শান্ত হন ভাই, ঠান্ডা ঠান্ডা জুস আইনা দিতাছি। আরে তোর জুস তুই খা বেটা, তুই কি বুঝবি মাইয়া মাসের হাত কত নরম হয়, তুলারেও হার মানায়। জঙ্কুকদের শপিং মল আর সুগার অফিসের মাঝখানে সোজা একটা রাস্তার শেষ প্রান্তে একটা গার্লস স্কুল। স্কুলের নাম এই সেই বালিকা উচ্চ বিদ্যালয়। ঠিক 5 মিনিট আগে স্কুলটা ছুটি হয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থী তখন স্কুল থেকে বের হচ্ছিল। সেই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী তে আর নেন্সি। তে খুব মিষ্টি একটা মেয়ে, বাবা মার ভীষণ আদরের। এক ভাই এক বোনের মধ্যে তে ছোট বলেই পরিবারের সবার চোখের মনিতে। ভাইয়ের তো কলিজার টুকরা। সাজসজ্জার প্রসাধনীর মধ্যে তে লিপস্টিক আর নেল পালিশ খুব পছন্দের। টিফিনের টাকা জমিয়েছে, সাথে মায়ের কাছ থেকে কিছু টাকা এনেছে স্কুল ছুটির পর কসমেটিক্সের দোকানে গিয়ে লিপস্টিক আর নেল পলিশ কেনার জন্য। তের সাথে আছে তার বান্ধবী নেন্সি। দুজনে মিলে রাস্তা দিয়ে হাঁটছে। তাদের উদ্দেশ্য সামনের 3তলা শপিং মল। পুরোটা থানা, গ্রাম, পৌরসভা, ইউনিয়ন পরিষদ সমস্তটার মধ্যে এই একটাই বড় শপিং মল, আর এটাই 3তলা। যেই কারণে মানুষের মুখে মুখে প্রচারণায় শপিং মলটার নাম 3তলা শপিং মল হয়ে উঠেছে। সবাই 3তলা শপিং মল বললেই চেনে। শপিং মলের সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার সময় নেজির হাতে চাপ দিয়ে তে বলে, এই বান্ধবী শোন না, আমি কিন্তু এত দামাদামি করতে পারবো না, পারি না আমি। তুই একটু দর কষাকষি করিস, একটু কমায় সময় কিনা দিস। আরে আমার কিউটের ডিব্বা বান্ধবীটা, তুই এত চিন্তাই করিস না, আমি এগুলোতে পাক্কা খেলারি, তুই শুধু দেখ না। জঙ্কুক তখন বাড়িতে যাওয়ার জন্য দোকান থেকে বের হয়ে যাচ্ছিল। তবে 2টা মেয়েকে তাদের দোকানে ঢুকতে দেখে জঙ্কুক দাঁড়িয়ে পড়ে এবং পিছনে ফিরে কাউন্টারের দিকে আসতে আসতে বলে, কি যেন পাচ্ছি না, হারিয়ে ফেলেছি। নেন্সি আর তে তখন খুবই চিন্তিত দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জঙ্কুক আবারও বলে, উফ, খুবই মূল্যবান রত্ন খুঁজে পাচ্ছি না। কর্মচারীগুলো তখন দোকানের শাটার বন্ধ করছিল। মাত্র একটা শাটার খোলা। তে ওই দিকে তাকিয়ে নেন্সিকে বলে, এরা দোকান বন্ধ করে দিচ্ছে নেন্সি, চল এখান থেকে। আরে আপনারাই তো সেই মূল্যবান রত্ন। এরকম সুন্দর দুটো রত্ন থাকলে মার্কেট কিভাবে বন্ধ করি বলুন তো? কি লাগবে? লিপস্টিক লাগবে। আপনি কি বললেন? তে এবার একটু জোরে বলল, আপনি কি বয়রা? বলেছে লিপস্টিক লাগবে। লিপস্টিক চেনেন না? ওহ, কি যে বলবো বলুন তো। আপনারা কি ম্যাজিক জানেন নাকি? আপনাদেরকে দেখেই তো দুনিয়াদারি ভুলে যাচ্ছি আমি। এত মায়াবী মানুষ হয়? নেন্সি এ পর্যায়ে লাজুক হাসে, আর তে বোকার মতো জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। উফ, আপনার হাসিতে তো পুরোটা মার্কেট জ্বলে উঠছে। আপনার এই সুন্দর হাসিতে এই সেটের লিপস্টিক বেশি ভালো লাগবে, আপনাকে বেশি মানাবে। আচ্ছা,
আর আমার বান্ধবীকে? জঙ্কুক আর চোখে তের দিকে তাকায়। তে তাকিয়ে দেখছে, জঙ্কুককে বেশ আকর্ষণ করছে তের শরীরের গঠন আর মায়াবী মুখটা। ঘুরে ফিরে জঙ্কুকের দৃষ্টি তের গলার নিচে আর পেটের উপরের স্থানে আটকে যাচ্ছে বারবার। সেদিকে তাকিয়েই জঙ্কুক বলে, অ্যাঞ্জেলো আছে তাহলে এখানে? আমি পরে দেখিনি, তবে আপনাকে দেখলাম। আপনার মতো অ্যাঞ্জেলকে এই সেটের লিপস্টিক বেশি মানাবে। ইস কি মায়াবী আপনারা, দেখেই তো মায়ায় জড়িয়ে যাচ্ছি আমি। কথাটি শুনেই তে নেন্সিকে একটা চিমটি কাটে, তারপর নেন্সির কানে কানে গিয়ে বলে, ওই, এই লোকটা বেশি করছে না? আর তুই এই লোকের কথা শুনছিস কিভাবে? আরে বান্ধবী, দেখতে থাক। ইস ভাইয়া, আপনি কত সুন্দর করে কথা বলেন, আপনার হাসিটা অনেক সুন্দর। আহ কি যে বলেন আপনি, শুনেই তো খুশিতে হাসতে ইচ্ছা করছে। ভাইয়া তাহলে হাসেন না, আপনি হাসলে তো মুক্ত ঝরে। আমরা একটু মুক্ত টুক্ত করিয়ে নিই। জঙ্কুক তো আহ্লাদে গদগদ, হাসি যেন তার মুখ থেকে সরছেই না। তে নেন্সি আর জঙ্কুকের কনভারসেশন শুনে তাজ্জব বনে তাকিয়ে আছে দুজনের দিকে। দুজন আরো কিছুক্ষণ কথা বলল। ভাইয়া বলুন না, কত টাকা রাখবেন? আপনার বান্ধবী যা যা দিতে চাইবে তাই তাই রেখে দেব। অ্যাঞ্জেলের সাথে কি দামাদামি চাই বলুন? আমরা কিন্তু স্টুডেন্ট, আমাদেরকে একটু ডিসকাউন্ট দিবেন কিন্তু। 1000 দেন। কথাটি শুনেই নেন্সি দুই গালে হাত রেখে কিউট ফেস করে বলে, ভাইয়া 700 টাকা দিই। উফ আর লাগবে না, নিয়ে যাও। সঙ্গে সঙ্গে নেন্সি জঙ্কুকের হাতের আঙুলের টোকা দিয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া। নেন্সি জিনিসগুলো নিয়ে তের হাত ধরে দোকান থেকে বের হয়ে গেল। তে তো হা করে তাকিয়ে আছে নেন্সির দিকে। 1100 টাকার জিনিস কেমন করে 700 টাকায় কিনে নিল? আর ওই ছেলেটাই বা কেমন নির্লজ্জ দোকানদার, একটু ফ্লটের কারণে 400 টাকার ক্ষতি করে ফেললো। কেমন দোকানদার এটা? কথাগুলো ভাবতে ভাবতে হেঁটে যাচ্ছিল তে। হাঁটতে হাঁটতে একটু পেছনে তাকায় দোকানটার দিকে। জঙ্কুক ততক্ষণে দোকানের শাটার লাগিয়ে সামনে রাস্তায় এসে দাঁড়িয়েছে, তাদের দিকে তাকিয়েই হাসছে। নেন্সি তের হাত ধরে টান দিতেই তে নেন্সির দিকে ফিরল। নেন্সি বলল, এভাবে তাকিয়ে থাকিস না তো, এগুলো দিয়ে সুন্দর করে সাজবি আমার মিষ্টি বান্ধবীটা। তে তার পছন্দের জিনিসগুলো হাতে নিয়েই খুশি হয়ে যায়। তারা দুজন চোখের আড়াল হওয়ার সঙ্গে সঙ্গেই জঙ্কুক মনের সুখে গান গাইতে গাইতে বাইক স্টার্ট করে আর উল্টো পথে চলে যায়। ও সুন্দরী, তোমার মনটা দিয়ে যাও, তাড়াতাড়ি এসে যাও, ট্যাং ট্যাং ট্যাং। প্রতিদিন দুপুর 2:30টার দিকে জঙ্কুক বাড়ি ফিরে আসে, গোসল টোসল করে খাওয়া দাওয়া করে, তারপর সন্ধ্যার দিকে আবারও দোকানে যায়। বাকিটুকু সময় কর্মচারীরা দোকান খুলে আর সমস্ত কিছুর দায়িত্ব পালন করে। তবে আজকে বাড়ি ফিরতে ফিরতে জঙ্কুকের 4টা বেজে গেছে বিকাল। জিন তা দেখে জঙ্কুককে বলে, তোর তো আরো আগে আসার কথা ছিল আব্বা, এত দেরি করলি যে? কার টানে বাড়িতে ফিরবো আম্মা? বিয়ে কি দিয়েছো আমাকে যে বউয়ের টানে বাড়ি ফিরবো? এই ব্যাপারে তোর আব্বার সাথে কথা বলবো বলেছি না? আর কথা, আব্বা তো সুগা সুগা ছাড়া কিছুই বোঝে না। গরম লাগছে আম্মা, গোসলে যাব। আমার জন্য ঠান্ডা পানির শরবত বানাও তো। বানানোই আছে আব্বা, তুই গোসলটা করে আয়, প্রচুর গরম পড়েছে। রাতে সকলে একসাথে ডিনার করে। ডিনার শেষে আরেম আর সুগা একই ভঙ্গিতে সোফায় বসে নিউজ পেপার পড়ছিল। বোকাম সাহেব তখন রিমোট হাতে নিয়ে একের পর এক চ্যানেল চেঞ্জ করছে। আর বোকাম সাহেবের পাশেই বসে আছে লিসা বেগম। তিনি এখন খুব যত্ন সহকারে চশমা চোখে দিয়ে ছড়ার মাধ্যমে কাঁচা সুপারি কুচি কুচি করে কাটছে, নিজের জন্য আর নিজের স্বামীর জন্য। জিন আর জিমিন তখন রান্নাঘরের কাজ গোছাতে ব্যস্ত। জঙ্কুক তখন জিনের আঁচল ধরে পেছনে পেছনে ঘুরছে। তার একটাই দাবি, তাকে বিয়ে করিয়ে দেওয়া হোক দ্রুত। আম্মা, তুমি আমার সমস্যাটা কেন বুঝতে পারছো না? এত বড় ঘরে একলা বিছানায় রাতে আমার ভয় করে। এই বাড়িতে একটা মানুষ নাই যার সাথে আমি রুমটা শেয়ার করতে পারি। সবাই তোমরা চোরা চোরা, আমি একা। আম্মা বোঝো কথাটা। ওই মিষ্টি ভাবি, একটু বোঝাও না আম্মাকে। ও হ্যাঁ, আম্মু দেবরজি কিন্তু একেবারে ঠিক বলছে। আপনি কেন আলোচনা করছেন না আব্বুর সাথে? বলেছিলাম তোর বাপকে, সে বলেছে এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবি? বাচ্চা ছেলে তুই, 30 বছর হোক আগে, সুগার মতো হোক, তারপরে বিয়ে করাবে। কি কি করবো মানে? বউ দিয়ে অনেক কাম আছে আম্মা, তুমি আবার যা বলো আব্বাকে। দেবরজি, আব্বা যখন বলছে না হয় পরে। চুপ বেটি, আপনি চুপ করেন। জিন আশ্চর্য হয়ে তাকিয়ে দেখে জঙ্কুক আর জিমিনকে। মুহূর্তের মধ্যেই তাদের মধুর সম্পর্ক করলা ভাজির মতো তিতা হয়ে গেল। তবে জিন একটু হতাশ হলো না। জিমিনের বিয়ের পর থেকেই এরকমটাই হচ্ছে। জঙ্কুকের কথা শুনলেই মধুর সম্পর্ক, আর একটু কিছু জঙ্কুকের বিপরীতে গিয়ে তাকে বোঝাতে চাইলেই হয়ে যায় মনোমালিন্য। তবে এটা বেশি সময় থাকে না, জঙ্কুক রাখেই না। ঠিক কোনো না কোনো ভাবে দুজন দুজনকে আবারও পটিয়ে ফেলে। বেটি বলাতে জিমিন অ্যাংরি লোকে তাকায়। জঙ্কুক তখন
আবারও বলে, এভাবে তাকিয়ে থাকেন না তো, আপনার ভাতার নিয়ে ঘরে যান, আমার বোঝাপড়া আছে আম্মার সাথে। এভাবে কথা কেন বলছো দেবরজি? আমি চিনি না তোমাকে, আমি তোমার বড়, আমি সব বুঝি, আমি সব টের পাই। ঠিক আছে, আপনার ভাতারকে আসসালামু আলাইকুম, এখন ভাগেন। জিমিন রেগে মেগে ওনা দিয়ে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরি হয়ে যাচ্ছিল। জঙ্কক ওদিকে তাকিয়ে জোরে জোরে বলে, হিংসা হিংসা বুঝি না মনে করছেন? আমি বিয়ে করলেই তো আপনার আদর কমে যাবে। বিয়ের কথা তুললেই দেবরজি খারাপ হয়ে যায়, একা একা সব ভোগ করতে চায়, আমার বউয়ের জন্য কিচ্ছু রাখবে না, সব খাবে। জিমিন আরো রেগে গেল, ফসফস করতে করতে নিজের রুমের দিকে হাঁটা ধরলো। জিমিনকে রুমে যেতে দেখে সুগা সোফা থেকে উঠে নিজের রুমে চলে যায়। জঙ্কক তাকিয়ে দেখলো তার চোখের সামনে দিয়ে তার ভাই ভাবি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। গত 2 বছর ধরে প্রতিদিন রাতে সে এই একই দৃশ্য দেখছে। তার কলিজাটা পুড়ে যাচ্ছে। তার রুম আছে কিন্তু দরজা আটকানোর মানুষটা নাই। পোড়া কলিজা নিয়ে জঙ্কক আবারও জিনকে পটাতে শুরু করে দিল। জিনকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে আহ্লাদে কণ্ঠে বলল, আম্মা, আমার সোনা আম্মা, আর একটা বার কথা কও না আব্বার সাথে আমার বিয়ের ব্যাপারে। আচ্ছা চল, আর বড়দের সাথে এভাবে কথা বলবি না বাবা। ওকে আম্মা, একদম ভদ্র হয়ে যামু। এখন আব্বারে পটাও। বুকাম সাহেব বেশি রাত পর্যন্ত জাগতে পারে না, সে ঘুমাতে চলে গিয়েছে। জিমিন সুগা রুমে চলে গিয়েছে। লিভিং রুমে আছে শুধু নামজুন, আর তার পাশে লিসা বসে পান খাচ্ছিল। জিন গিয়ে বসলো নামজুনের সামনে, আর জঙ্কক তার পেছনেই দাঁড়িয়েছিল। বলছিলাম যে ছেলেটা তো বড়ই হয়েছে, বিয়ে করতে চাচ্ছে যখন মেয়েটা দেখি, সবারই যে সুগার মতো 30 পার হলে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নাই। দেখো জিনু, আমি জানি আমাদের ছেলে কেমন, মার্কেটে আমার লোকসান করাইতাছে এই পোলা। আব্বা, আমার বিয়ের সাথে লোকসানের কি সম্পর্ক? তুমি চুপ করো। তুমি কি মনে করেছো আমি জানি না তুমি কি করো? কর্মচারীরা আমাকে সব বলে। তাছাড়া সিসি ক্যামেরায় আমি নিজে দেখি তুমি মেয়ে আসলে কি করো দোকানে। আজকে 1100 টাকার জিনিস এই ছেলে 700 টাকায় দিয়েছে। বুঝলা জিন, কি মেয়ে পাগল হয়েছে তোমার ছেলে। তো কি করব? আমাকে তো তোমরা বিয়ে দিচ্ছ না। এত সুন্দর সুন্দর মেয়ে কাস্টমার আসে, অনেকে তো আবার বউ নিয়ে শপিং করতে আসে। আমার কি ইচ্ছা হয় না নাকি? সবগুলা কর্মচারী বিবাহিত, সবগুলো আমার থেকে ছোট। তুমি কি তা চোখে দেখো না আব্বা? আরাম জঙ্গকের দিকে রাগি চোখে তাকায়, তারপর জিনের দিকে তাকিয়ে বলে, তোমার ছেলে মেয়ে কাস্টমারদের হাতে ধরে এটা ওটা পরিয়ে দেয়, আবার টাকাও নেয় না। কি করে বুঝতে পারো? এই নির্লজ্জটা মান সম্মান রাখছে না কিছুই। আমি সেসব জানি না। আমার বিয়ে দেবে তোমরা? কোনো বিয়ে টিয়ে হবে না। তোমার মতো লুচ্চার কাছে কে মেয়ে দিবে? দাদি, তুমি কিছু বলো তোমার পোলারে। বুড়ি নাতির ঘরের প্রতি দেখতে ইচ্ছা করে না তোমার? এমন সুযোগ কয়জনে পায়? তুমি পাইছো। বুড়া হয়ে যাইতাছো, বাঁচবা কতদিন? লিসা পান শেষ করে বলে, তা তো দেখবারই চাই দাদা ভাই, কিন্তু তুমিও তো কামটা একেবারেই ঠিক করতেছো না। পুরো গ্রামে তোমার এই সমস্ত কথা ছড়ায় গেছে। তোমার বাপের অবসরে আমি নিজেই 4খানা পাত্রী দেখছি, সবগুলা রিজেক্ট। জঙ্কক শান্ত হয়ে গেল তাদের কথা শুনে। মনটা খারাপ হয়ে গেছে নাকি বোঝা যাচ্ছে না, তবে রুমে যাওয়ার আগে বলে গেছে, এই বাড়ির কেউ বুঝতে চায় না আমার সমস্যাটা, আমার অসুবিধাটা। থাকো তোমরা। জেহব মিয়া আর আয়ু বেগম সুখী দম্পতি। ওনাদের পরিবারের সদস্য সংখ্যা 6 জন। জেহব মিয়ার মা, এক ছেলে এক মেয়ে আর ছেলের বউ। জেহব মিয়ার বড় ছেলে সুবিন প্রবাসী, 1 বছর আগে এসে বিয়ে করে গেছে ইউনজুন নামের একটা মেয়েকে। তাদের বিয়ের পরে জানা গেছে তারা নাকি পূর্ব পরিচিত ছিল, মানে প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে। জেহব মিয়ার বাবা মারা গেছে 7 বছর আগে। বৃদ্ধ মা রোজ বেগম আর একমাত্র আদরের কন্যা হচ্ছে তে, যে এবার 10-এ পড়ে। সামনের বছর মেট্রিক পরীক্ষা দেবে। এই 6 জনকে নিয়ে জেহব মিয়ার সুখী সচ্ছল একটা পরিবার। জেহব মিয়ার পৈতৃক জায়গা সম্পত্তির অভাব নেই। কর্ম হিসেবে বেছে নিয়েছে তার বাবার করা গৃহস্থী, যেখানে আছে ফসলের জমি, ধান, মৌসুমী শাকসবজি এবং মাছ চাষের জন্য বড় বড় ফিশারি। গলদা চিংড়ি, কই মাগুর, শিং, গুলশা, ট্যাংরা থেকে শুরু করে নানান জাতের মাছ চাষ করে সে। আর সেই সকল ফিশারি দেখাশোনা করার জন্য 15 জন কর্মচারী রেখেছে জেহব। তবে গত 1 বছর ধরে নতুন প্রজেক্টে হাত দিয়েছে জেহব। বড় একটা মাছের হ্যাচারি তৈরি করেছে, স্বপ্নের হ্যাচারি তার, যেখানে মাছের পেট থেকে ইনজেকশনের মাধ্যমে ডিম বের করে কারেন্টের মাধ্যমে মাছের রেণু ফোটানো হয়। আর এই প্রজেক্টটা সুবিনের স্বপ্নের প্রজেক্ট। একটা বার এই প্রজেক্ট চালু হয়ে গেলে সুবিন দেশে ফিরে আসবে সারা জীবনের জন্য। বাপ ছেলে একসাথে ব্যবসা করবে। জেহব মিয়া তাই চায় তার একমাত্র ছেলে তার চোখের সামনে থাকুক, কাছে থাকুক। তবে টাকা থাকলে সব স্বপ্ন মুহূর্তে পূরণ হয় না। প্রত্যেকটা জিনিসের ধাপ আছে, ধাপে ধাপে এগিয়ে যেতে হয়। হ্যাচারি কমপ্লিট, তবে সরকারের অনুমোদিত কাগজপত্র প্রয়োজন। সরকারি ট্যাক্সের একটা ব্যাপার
সরকার আছে, সরকারের অনুমতি ছাড়া এই সমস্ত ব্যবসা করা যায় না। করতে গেলে সেটাকে অবৈধভাবে ঘোষণা করা হয় এবং সিল করে দেওয়া হয়। জেহব মিয়া কয়টা দিন ধরে এই কাগজপত্র তৈরি করার জন্য কোর্ট কাচারি, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং ইউনো অফিসে খুব ছোটাছুটি করছে। যেখানেই যাচ্ছে এক একটা নতুন প্রয়োজন বের হচ্ছে আর তাকে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে পাঠাচ্ছে। 1 মাস ধরে জেহব মিয়া এটা নিয়ে খুব ভুগছে। নিজের জমিতে নিজের পয়সা খরচ করে নিজের তৈরি করা প্রজেক্ট চালু করতে পারছে না। কেন? শুধুমাত্র সরকারিভাবে একটু অনুমোদনের জন্য। কোর্ট কাচারিতে দালালের পেছনে পয়সা খরচ করছে বেশ, তারপরও কাজ হচ্ছে না। শেষমেশ সে নিজে গেছে ম্যাজিস্ট্রেটের অফিসে। নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেটের পিউনের কাছ থেকে টোকেন নিতে হয়। তার টোকেন 28 নাম্বার। তার মানে জেহব মিয়া 28 নাম্বার সিরিয়ালে দাঁড়িয়েছে। লাঞ্চের আগে যদি তার সিরিয়াল আসে তাহলে ম্যাজিস্ট্রেটের সাথে দেখা হবে, নয়তো আজকের জন্য বিদায়। তবে দুঃখজনক বিষয় হলো এত গরমের মধ্যে 2 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পরেও জেহব মিয়ার সিরিয়াল আসার আগেই লাঞ্চ ব্রেক হয়ে গেল। লাঞ্চের পরে 1 ঘন্টা ম্যাজিস্ট্রেট সাহেব নতুন কোনো কেস দেখে না, পুরাতন কেস দেখে 1 ঘন্টার জন্য, তারপর বাড়ি চলে যায়। ম্যাজিস্ট্রেটের অফিস থেকে বের হতে জেহব ভাবছে শুক্র শনি সরকারি অফিস বন্ধ, রবিবার সকালবেলা দ্রুত এসে টোকেন নিতে হবে প্রথম সিরিয়ালের। জেহব দেখলো ম্যাজিস্ট্রেটের কক্ষ থেকে স্বয়ং ম্যাজিস্ট্রেট সুগা বের হয়ে যাচ্ছে লাঞ্চ করার জন্য ক্যান্টিনে। প্রত্যেকে জায়গা করে দিচ্ছে তাকে এগিয়ে যাওয়ার জন্য। কেউ কেউ নিজেদের সমস্যা নিয়ে পেছনে ছোটাছুটি করছে, এটা ওটা প্রশ্ন করছে। কিন্তু জেহব নিজের কাগজপত্র নিয়ে ছুটে গেল না। অফিসার হয়েছে তো কি হয়েছে, মানুষ তো, প্রত্যেকেরই একটু ব্যক্তিগত ব্রেক দরকার। এভাবে পেছনে ছোটাটা অভদ্রতা। পরদিন সকালে জঙ্কুক শীষ বাজাতে মার্কেটে ঢুকে। তাদের দোকানে ঢুকে দেখতে পায় একটা সুন্দরী মেয়ে কসমেটিক্স দেখছে। তা দেখা মাত্রই জঙ্কুকের চোখ দুটো জলজল করে উঠে। মেয়েটির কাছে গিয়ে বলে, আমার ওয়াইফাই লাইনটা কি এখানে? মেয়েটি অবাক দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকাতেই জঙ্কুক বলে, এই যে আপনি কি ওয়াইফাই? আপনার সাথে আমি কানেকশন ফিল করছি যে। মেয়েটি জঙ্কুকের কথা শুনে হাসে, বলে, আপনি তো বেশ মজার মানুষ। বলুন ওয়াইফ। না না মানে ওয়াইফাই। আপনার কি লাগবে? সানস্ক্রিন আছে না? সানস্ক্রিন আপনার মিষ্টি ত্বকের জন্য ভালো। আপনার গোলাপের ত্বকের মতো এই সানস্ক্রিন বেস্ট। এটা কোল্ড রোজ, বাহির থেকে ইম্পোর্ট করা। আপনার এমন গোলাপের মতো মসৃণ ত্বকে এটি কাজ না করে থাকতেই পারবে না। মেয়েটি জঙ্কুকের মুখ থেকে প্রশংসা শুনে খুশি হয়, বলে, আচ্ছা এটাই দেন। এই এদিকে আসো তো, শুনে যাও। সঙ্গে সঙ্গে পেট মোটা টাকলা একটা পুরুষ দোকানে ঢুকে। এটা নিব, এটা ভালো। নিতে চাইলে নাও, যা খুশি নাও সোনা। 5টা না 10টা না, একটা মাত্র বউ আমার, যা ইচ্ছা নাও। জঙ্কুক হা করে শুনে সেই কথা। মেয়েটিকে বলে, আপনি ম্যারিড? হ্যাঁ, এই তো আমার হাজবেন্ড। আচ্ছা আমার কিছু লোশনও লাগবে। ওই কামাইল্লা শালা, চিপার মধ্যে কি করস? এদিকে আয়। জি ভাই। দেখ ওনার কি লাগে, আমার কাজ আছে। কিন্তু ভাইয়া আপনি তো। চুপ থাকেন ভাবি, যা ভাল লাগে নেন, টাকা দিয়া চইলা যান। জঙ্কুক কাউন্টারে বসে জুস খাচ্ছিল। মহিলাটি জিনিসপত্র নিয়ে কাউন্টারে যায়। 2350 টাকার জিনিস হয়েছে। একটু কম কি রাখা যায় না? আমি তো শুনেছি আপনি ডিসকাউন্ট দেন। কিসের ডিসকাউন্ট ভাবি? কত সুন্দর জামাই আপনার, পয়সাওয়ালা। আপনাকে তো খুশিই রাখতেছে। সম্পূর্ণ টাকাটা দিয়া যাইবেন, উল্টা আরো 50 টাকা বেশি দিবেন আমার সময় নষ্ট করার জন্য টিপস। টাকা দেন, জিনিস নেন, চইলা যান। ভুড়িওয়ালা টাকলা লোকটি পেছন দিক দিয়ে এসে বলে, বউ আমি দিয়ে দিচ্ছি তো, তোমার কিছু বলতে হবে না। কাস্টমার চলে যেতেই কর্মচারী এসে বলে, ভাই আপনার মনে হয় মেজাজটা খারাপ, আরেকটা জুস আইনা দিই? চুপ কর শালার ঘরের গরুর বাচ্চা, গেজাবি না আমার সাথে, মেজাজ খারাপ, যা। জঙ্কুক মাথা গরম করে চুপচাপ বসে ভাবছে, ওই টাকলা ভোটকা বেটার এত সুন্দর বউ কিভাবে হতে পারে। ঠিক তখনই তার চোখ পড়ে গেটের দিকে। লাজুক একটা মেয়ে এগিয়ে আসছে তার দোকানের দিকে। জঙ্কুকের চিনতে ভুল হলো না, এটা কালকের মেয়েটাই। জঙ্কুকের মনে আবারও লাড্ডু ফুটলো। সঙ্গে সঙ্গে কাউন্টার ছেড়ে সে তের দিকে এগিয়ে গেল। জঙ্কুক এগোতে এগোতে কিছু খোঁজার ভঙ্গি করে বলল, আমার মিল্ক চকলেটটা কোথায় গেল? উফ, এই চকলেট ছাড়া তো আমি চলতেই পারি না। তে বুঝতে পারলো জঙ্কুক আবারও ফ্লার্ট করছে। তে ভুরু কুচকে জঙ্কুকের মুখের দিকে তাকিয়েছিল। জঙ্কুক তের দিকে তাকিয়ে হেসে বলে, আমার মনে হয় আপনি আমার মিল্ক চকলেট। দেখুন না, আপনাকে দেখা মাত্রই মুখটা মিষ্টি হয়ে গেল। বলুন না চকলেট, আপনার কি লাগবে আজ? আপনারা এসব কথা রাখেন আর আমাকে শ্যাম্পু দেন, আমি বাড়ি যাই। উফ,
পুরাই হট চকলেট। এত বাড়ি যেতে চান কেন জানেন? আমার না চাঁদ খুব পছন্দ। আপনার কি পছন্দ তা দিয়ে আমি কি করব? হ্যাঁ, আরে বোঝেন না, আপনাকে দেখেই তো আমি থেমে যাই। এই যে বললাম চাঁদ পছন্দ, আর আপনার মতো চাঁদের এই শ্যাম্পু ভালো মানাবে আপনার ওই শাইনি চুলের জন্য, পারফেক্ট। আরে ধুর, আমি আপনার পছন্দ করা শ্যাম্পু কেন নিতে যাব? আপনি পেন্টিং বের করুন জলদি। আরে আগে বলবেন না, পেন্টিন শ্যাম্পুটা তো আপনার চুলের সাথেই যায়, আর কারো সাথে না। কত রাখবেন? বেশি না, 700 টাকা। আমার কাছে 500 টাকা আছে, আমার আব্বা পরে 200 টাকা দিয়ে যাবে। আপনি চাইলে ফ্রিতে নিয়ে যেতে পারেন, আপনারই তো সব। রাখেন তো, আমার বাবার টাকা কম না। কিসে পড়ো বলে যাও, তোমার ক্লাসে ডেলিভারি দিব। চুপ থাকেন তো, বেশি কথা বলেন আপনি। তে বের হয়ে গেল দোকান থেকে। 700 টাকা এনেই তারপর শ্যাম্পু নেবে, 500 টাকা দিয়ে নেবে না। মার্কেট থেকে বের হতে তে মনে মনে ভাবে, কি নির্লজ্জ লোক রে বাবা, দোকানে মেয়ে আসলেই শুরু হয়ে যায়। জঙ্কুকের বন্ধু ইউনো ইঞ্জিনিয়ার, সে শহরে চাকরি করে, বিয়ে করেছে নতুন, কিন্তু বউ এখনো শহরে নিয়ে যায়নি। বউয়ের টানে প্রতি বৃহস্পতিবার রাতে সে গ্রামে আসে, শুক্রবার দিনটা থাকে, শনিবার সকালে চলে যায়। ইউনো ফোন করে জঙ্কুককে ডাকতেই জঙ্কুক দোকান ফেলে বন্ধুর কাছে এসে পড়ে। দু বন্ধু একসাথে বসে সিগারেট টানছিল। এটা ওটা নিয়ে দুজন কথা বলতে বলতে এক পর্যায়ে ইউনো সিগারেটের লম্বা টান দিয়ে বলে, হ্যাঁ রে, তুই বিয়ে করা ছাড়া কিভাবে থাকছিস? তোর মতো গরম মাল বিছানায় একা ঘুমায় কেমনে? জানি না ভাই, বাপ আমার খুব ভালো মানুষ, আমাকে তো বিয়ে করাইতে চায় না, বলে আমার কাছে নাকি কেউই মেয়ে দেব না। মানি এত বড় কসমেটিক্সের দোকান, কত মাইয়া আসে, এত ফ্ল্যাট করস, তারপরও কেউ পটে না নাকি? ধুর, জানি না কেন পটে না, পটলেও তো একটা নিজেই বিয়া করে ফেলাইতাম। তোর তো দিন ভালো, সুন্দরী বউ, তোর তো সব গরম। তা তো আছেই, চিন্তা নাই, তোরও হইয়া যাইব। জায়গা এখন, বউ কইছে তাড়াতাড়ি ফিরতে। আরে বেটা হ যা, বউয়ের খাতার তলে ঢুইকা বসা থাক। রাতে বাড়ি ফিরে এসে লিভিং রুমে প্রত্যেকটা সদস্যকে বসে থাকতে দেখে জঙ্কুক। প্রত্যেকের হাবভাব সিরিয়াস। জঙ্কুককে দেখা মাত্রই নামজুন ইশারা করে তার সামনে বসার জন্য। জঙ্কুক বসে বলে, কি হয়েছে আব্বা? জঙ্কুক, তুমি কি সভ্যভাবে বিজনেস করতে দিবে আমাকে? তোমার আচরণ দিন দিন অসভ্যতার সীমা লঙ্ঘন করছে। আজকে কার ওড়না ধরে টান দিয়েছো তুমি? ওটা কে জানো? আমার বন্ধুর মেয়ে। আমার মান সম্মান বিন্দু পরিমাণ রাখলে না তুমি। আর বিবাহিত কাস্টমার আসলে চিৎকার করো কেন? তোমার জন্য আমার কাস্টমার কমে যাচ্ছে দোকান থেকে। আগেই বলেছি বিয়ে করিয়ে দাও একটা, তাহলে আর মেয়েদের সাথে এমন করব না, চুপচাপ ঠান্ডা মাথায় বিজনেস করব। এবার কিন্তু বেশি বকছিস তুই জঙ্কুক, মার খাবি। আমি তোমার কোনো সমস্যা করিনি আব্বা, এমন ভাবে ফ্লটিং করি মেয়েরা আমাকে দেখতে এসেও কিছু না কিছু কিনে নিয়ে যায়। এটা কি ভালো দিক না? আর বলছি তো বিয়ে দিয়ে দাও, এসব কিছু করব না। বিয়ে তো দাও না, খালি আমার উপরে চিল্লাও। ও আচ্ছা, তুমি বিয়ে করবে? তোমাকে কে মেয়ে দেবে? তুমি একটা লুচ্চা পোলা। 7 গ্রাম খুঁজেও তোমার জন্য যোগ্য মেয়ে পাবো না আমরা। ও দাদি শোনো, তোমার পোলায় কি কয়, আমার একটা বউ হলে কত লাভ হতো না বলো? ও আব্বা, দাদা ভাইয়ের কথাটা একটু ভাইবা দেখ না, কত করে কইতাছে, বয়স তো হইছে। ওকে মেয়ে দেবে নাকি আম্মা? কোনো মেয়ের বাবা? তার থেকে বড় কথা, ওর মতো লুচ্চার জন্য আমি কোনো মেয়ের বাপের কাছে হাত পেতে মেয়ে এনে মান সম্মান খোয়াইতে চাই না। সুগা এত সময় নীরবে বসে চুপচাপ সবটা শুনলো, তারপর আস্তে করে উঠে জিমিনের হাত ধরে নিজের ঘরে চলে গেল। সুগার পার্সোনালিটি এমন, সে কথায় না কাজে বিশ্বাসী, খুব কম কথা বলে, বলে না বললেই চলে। এমনটাই করে সব সময়, চুপ করে সমস্ত কিছু শোনে, পরিবারের আপডেট জানে, তারপর নিজের মতো করে সমস্যা সমাধান করার চেষ্টা করে। জঙ্কুক আর একটা রাতও দেখলো জিমিনের দরজা বন্ধ করার দৃশ্য। সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে জঙ্কুক বলে, থাকো তোমরা, কিচ্ছু করতে হবে না তোমাদের। মেয়েরাও তোকে পছন্দ করে না, করলে অন্তত প্রেমিকা থাকতো তোর। জঙ্কুক পাত্তা দিল না তার বাবার কথা, বড় বড় পা ফেলে নিজের ঘরে চলে গেল। রাত 10টা বাজে। জঙ্কুক বিছানার কোনায় বসে টিভিতে ফুটবল ম্যাচ দেখছে। তার মনটা ভালো নেই। এতবার করে নির্লজ্জদের মতো নিজের বিয়ের কথা নিজেই বলছে, তারপরও কেন বাবা বুঝতে চাচ্ছে না তার প্রবলেম? আর কতকাল কুমার থাকবে? শরীরেরও তো একটা চাহিদা আছে, এটা মেটাতে হলেও তো বউ দরকার। রাতে খাবার খাওয়ার জন্য জিন ডেকে গেছে 2 বার, কিন্তু জঙ্কুক রাগ করে যায়নি। জিমিন এসে খাবার রেখে গেছে। ভোজন বিলাসী জঙ্কুক রাত 11টা পর্যন্ত খাবার ইগনোর করে চুপচাপ টেলিভিশনের দিকে তাকিয়ে এটা ওটা ভাবে। কিন্তু রাত 11টার পর তার পেটের মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা শুরু হয়ে যায় ক্ষুধার কারণে। তাই খাবারের সাথে আর রাগ করে না থেকে উঠে গিয়ে ট্রেটা বিছানায় নিয়ে আসে। সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে টেলিভিশনের দিকে তাকিয়ে গাপুস গুপুস গিলতে শুরু করে। হঠাৎ করে খাবার জঙ্কুকের গলায় আটকে যায়। পানি খাওয়ার জন্য জগটা হাতে নিয়েই দেখে জগ খালি। এতটা সময় ধরে তো সে বসে বসে পানি খেয়ে সমস্ত পানি খেয়ে ফেলেছে। বিরক্ত হয়ে যায় জঙ্কুক। বিছানা থেকে ট্রেটা নিয়ে টেবিলে রেখে পানির জগ হাতে রুম থেকে
বের হয়ে যায় পানি আনার জন্য। তাদের দোতলা বাড়ির ওপরের তলায় পূর্ব দিকের রুমে জঙ্কুক থাকে আর পশ্চিমের রুমে সুগা, বাকি রুমগুলো খালি। নিচতলার এক রুমে আরেম আর জিন থাকে এবং তাদের পাশের রুমে তার বাবা মা। জঙ্কুক জগে যখন পানি নিয়ে ফিরছিল তখন সে দেখতে পায় তার বাবা মার রুমে লাইট জ্বলছে এবং তারা কথা বলছে। জঙ্কুক তাদের কথার ধরন শুনেই বুঝতে পারছে তার বিয়ে নিয়ে দুজনের মধ্যে ফাইটিং চলছে। তা দেখে জঙ্কুক বিরক্ত হলো। ধুর বাল, আবারও দুঃখের কথা মনে পড়ে যাচ্ছে। কথাটি বলেই জঙ্কুক দ্রুত নিজের রুমের দিকে হাঁটা ধরে, কিন্তু দোতলায় ওঠার পর হঠাৎ করে ছাদের গেট খোলার শব্দ হতেই জঙ্কুক সিঁড়ির দিকে তাকায়। সিঁড়ি কোঠার ডিম লাইটের আলোতে জঙ্কুক স্পষ্টই দেখতে পেল সুগা জিমিনকে কোলে করে ছাদ থেকে নামছে এবং শুধু নামছে না, সে পাগলের মতো জিমিনের ঠোঁটে কিস করছিল এবং ওভাবেই নেমে আসছে। জঙ্কুক দ্রুত তার রুমে ঢুকে পড়ল। জঙ্কুক নিজের চোখের সামনে জীবনও কখনো এমন দৃশ্য সরাসরি ভাবে দেখেনি, না কখনোই আত্মীয় স্বজন নিয়ে ইমাজিনেশনে ডুবেছে, বাট এখন তার চোখের সামনে জিমিন সুগার অন্তরঙ্গ মুহূর্তগুলো একের পর এক কাল্পনিক ভাবে ভাসছে। জঙ্কুক কিছুতেই তার ব্রেন শান্ত করতে পারছিল না। খাবারটা তো গলা দিয়ে নামবে না, জগের পানি সমস্তটা খেয়ে ফেললো, তার গলা বারবার শুকিয়ে যাচ্ছে। তার নির্লজ্জ মস্তিষ্কে বারবার তার ভাই ভাবি ভেসে আসছে। জঙ্কুক তার মাইন্ড পরিবর্তন করার জন্য ফোন ঘাঁটতে শুরু করে। তবে পুরুষ মানুষের মাইন্ড এত সহজে কি এসব দিক ভুলে থাকতে পারে? জঙ্কুক ফোন ঘাঁটতে ঘাঁটতে নিজে থেকে ওয়েবসাইটে প্রবেশ করে এবং সেখান থেকে সে একের পর এক ভিডিও দেখতে শুরু করে এবং দেখতে দেখতে একটা সময় নিজে খুব ফিল করে জঙ্কুক। এতক্ষণে তার মাথা থেকে জিমিন সুগা বের হয়ে গেছে। সে নিজের ব্রাউজারের ভেতরে ঢুকিয়ে নিজেকে করতে স্টার্ট করে। কিছু সময় এটা কন্টিনিউ করার পর দ্রুত ওয়াশরুমে চলে যায় জঙ্কুক। অন্যদিকে জিন আরামের সাথে অনেক আলোচনা করার পর কিছু একটা সিদ্ধান্ত জানানোর জন্য জঙ্কুকের রুমে প্রবেশ করে। তার ছেলেটা এমনিতেই রাতে খাবার খায়নি, খাবারটা খেয়েছে কিনা সেটাও দেখা ইম্পর্টেন্ট, আর খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলাও ইম্পর্টেন্ট। কিন্তু রুম তো ফাঁকা। জিন বুঝতে পারে জঙ্কুক ওয়াশরুমে গিয়েছে। জিন আর ডাকে না জঙ্কুককে। সে অভ্যাসগত ভঙ্গিতে বিছানার কোনায় বসে ছেলের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ করে ওয়াশরুম থেকে জঙ্কুক একটু শব্দ করে। সঙ্গে সঙ্গে জিন এগিয়ে যায় ওয়াশরুমের কাছে। সে ভেবেছে হয়তো তার ছেলে ব্যথা ট্যাথা পেয়েছে নাকি, কিন্তু না। ওয়াশরুমের দরজার কাছে গিয়ে জিন বুঝতে পেরে যায় তার ছেলে কি করছে। জিন কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। তারপর বিষয়টা তার মাথার মধ্যে আসতেই দ্রুত রুম থেকে বের হয়ে যায়। জিন বেগম দ্রুত পায়ে নিজের রুমে ঢুকে সশব্দে দরজাটি বন্ধ করে ওখানেই দাঁড়িয়ে হাঁপাতে থাকে। আরেম সাহেব স্ত্রীকে এভাবে হাঁপাতে দেখে অবাক হয়, জিজ্ঞাসা করে কি হয়েছে। জিন হাঁপাতে হাঁপাতে স্বামীর কাছে ছুটে যায় এবং পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু খুলে বলে। ভাবি, আমি ওই দোকানে যেতে পারবো না, আমার ভালো লাগে না। তুই ননদিনী আমার, বুঝতে পারছি তোমার কষ্টের কথা, কিন্তু ননদিনী আমি যেতাম, আমি একটু ব্যস্ত, একটু কষ্ট করে রসুনটা এনে দাও। ভাবি তুমি জানো না, ওই 3 তলা মার্কেটের কসমেটিক্সের বড় দোকানটায় একটা সুন্দর লোক বসে, কিন্তু চেহারা সুন্দর হলে কি হবে, ওই লোকটার কথাবার্তা আমার ভালো লাগে না, শুধু ফ্লার্টিং করে। আরে আমার মিষ্টি ননদিনী, বোঝো না কিছুই। অনেক ক্ষেত্রে কাস্টমার ধরে রাখতেও দোকানিরা এরকম বলে, ধরো তোমার ভালো লাগে না কিন্তু আর 5 জনের ভালো লাগে, এটাই তো স্বাভাবিক। তোমার ভালো লাগে না, তুমি কথাই বাড়াবে না, জিনিস নেবে, টাকা দিবে, চলে আসবে। তে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলো তার ভাবির কথা মিল আছে। তার ক্লাসের অনেকগুলা মেয়ে 10 টাকার সেফটি পিন, 30 টাকার ব্যান্ড, 50 টাকার মেহেদি, 20 টাকার গার্ডার, এই ধরনের ছোট্ট ছোট্ট জিনিস কিনতে প্রতিদিন দল বেঁধে যায়। অনেকে তো আছে পুরোটা টিফিন টাইম ওই কসমেটিক্সের দোকানে হাসাহাসি গল্প করে কাটিয়ে আসে। আবার ক্লাসরুমে বান্ধবীদের মধ্যে ঝগড়াও চলে, ওই দোকানদার আমার দোকানদারের দিকে নজর দিবি না। এগুলো তো তে প্রতিদিন দেখে। ভাবের কথার যুক্তি আছে, সবার চিন্তা ভাবনা তো আর তের মতো না। মেয়েরা দল বেঁধে যায়, ছেলেটার সাথে কথা বলে, তাই তো ছেলেটা এখন এইভাবেই কথা বলে সবার সাথে। তে আর নেন্সি তাদের কোচিং ক্লাস শেষ করে আবারও কসমেটিক্সের দোকানের দিকে হাঁটা ধরে। নেন্সি বলে, চিন্তা করিস না, ওই লোক বিকালে থাকে না। সত্যি? তাহলে তো ভালোই। তবে শেষ রক্ষা হলো না। জঙ্কুক মার্কেটে ছিল এবং একটা মহিলার সাথে ফ্লার্টিং এ ব্যস্ত ছিল, কিন্তু জঙ্কুকের নজর তাদেরকে এড়ায় না। হ্যালো মাই ডিয়ার কিউটি পাই, এতদিন পর আমার কথা মনে পড়লো। আপনার আজাইরা পেঁচাল শুনতে আসি নাই ভাইয়া, কয়েকটা জিনিস নেওয়ার ছিল। উফ, আপনার হাসিটা ধার দিন যাতে আমি আমার দিনটা উজ্জ্বল করতে পারি। আপনি এমনিতে
এমনিতেই সুন্দর না, দিন উজ্জ্বল করে লাভ নেই। এই জানেন, এই প্রথম কেউ আমাকে সুন্দর না বলল। মানুষ তো সত্য কথা বলতে ভয় পায়। লিটল অ্যাঞ্জেল, তোমার মুখে এগুলো মানায় না। রবিবার সকালবেলা জেহব ম্যাজিস্ট্রেটের অফিসে এসে পিউনের কাছ থেকে টোকেন নেয়। এবার তার টোকেনের সিরিয়াল নাম্বার 17। জেহব সিরিয়ালে দাঁড়িয়েছিল। হঠাৎ করে তে আসে তার বাবার কাছে টিফিনের টাকা নেওয়ার জন্য। আজ সকালে ঘুম থেকে উঠে বাবাকে বাড়িতে পায় না। তার মা আয়ু বেগম বলে দিয়েছে তার বাবা এই অফিসে আছে, আর অফিসটা যেহেতু স্কুলের সামনে, তাই তে তার বাবার সাথে দেখা করতে এসেছে। 5 মিনিটের মতো তে তার বাবার সাথে দাঁড়িয়ে এটা ওটা নিয়ে কথা বলে, তারপর টিফিনের টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। অফিসের বারান্দায় এত পুরুষ আর বৃদ্ধর মাঝখানে একটা অষ্টদশী সুন্দরী মেয়ে প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করেছে। এমনকি অফিস রুমে বসে থাকা সুগার নজরও এড়ায়নি। জেহবের সিরিয়াল আসতেই জেহব ম্যাজিস্ট্রেটের কক্ষে প্রবেশ করে। জেহব প্রবেশ করতেই সুগা একটু নড়ে চড়ে বসে। জেহবের সাথে কুশল বিনিময় করে তার সমস্যাটা জানে, কাগজপত্র খুব ভালোভাবে দেখে। জেহব মিয়াও এই দিক দিয়ে বসে বসে তার সমস্যাগুলো বলছিল এবং একটা মাস ধরে কতটা ঘোরাঘুরি করেছে সেটা জানাচ্ছিল। শোনেন চাচা, এগুলা সিরিয়াল অনুযায়ী মেনটেন করা হয়। ওই দেখেন টেবিলে আর ওই আলমারি ভরা এরকম ফাইল পড়ে আছে। আপনার আগে বহু মানুষের সিরিয়াল আছে। সরকারি কাজ চাচা, কিছুটা নিয়ম তো মানতেই হবে। কিন্তু বাবা, আর কোনো উপায় নাই তাড়াতাড়ি হওয়ার? সুগা কয়েক সেকেন্ড চুপ করে থেকে সরাসরি বলে, একটু আগে একটা মেয়ে দেখলাম আপনার সাথে কথা বলছিল। মেয়েটা আপনার কি হয় চাচা? আমার মেয়ে বাবা, স্কুলে যাচ্ছিল তো টিফিনের টাকা নিতে এসেছে। আপনাকে সরাসরি বলি চাচা, আমার একটা ছোট ভাই আছে, তার দ্বারা আমি আপনার মেয়েকে আমার ছোট বোন বানিয়ে আমার বাড়িতে নিতে চাই। ছোট বোন হিসেবে আপনার মেয়েকে আমার দারুণ লেগেছে। যে স্তব্ধ হয়ে গেল। স্বয়ং ম্যাজিস্ট্রেট এমন সরাসরি ভাবে তার ছোট ভাইয়ের বিয়ের প্রস্তাব দিয়ে দিবে, এটা কল্পনার বাইরে ছিল। আমার ভাই মাস্টার্স কমপ্লিট করেছে, তাকে চাকরি টাকরি করতে দেইনি আমি। আমাদের অনেক ব্যবসা আছে, ওগুলো দেখাশোনা করে। আপনার মেয়ে খুব ভালো থাকবে চাচা। ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে যেও হাসতে হাসতে খুশি মনে বের হয়। সোজা বড় একটা মিষ্টির দোকানে ঢুকে 10 কেজি মিষ্টি কিনে বাড়ির দিকে হাঁটা ধরে। যেহব সুগার প্রস্তাবে রাজি হয়ে গেছে তাৎক্ষণিক, আর সুগাও তাকে বলে দিয়েছে 3 দিনের মধ্যে তার কাগজপত্র নিজ দায়িত্বে কমপ্লিট করে দেবে। তাদের মধ্যে আত্মীয়তা তৈরি হচ্ছে, আত্মীয়র খাতিরও তো এতটুকু করতেই পারে। সুগা যখন প্রথমে থেকে দেখেছে তার ভালো লেগেছে, তবে বিয়ে শাদী পর্যন্ত ভাবেনি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত যেহব কি করে আর ফ্যামিলি কেমন সেটা জানা বাকি ছিল তার। তবে কাগজপত্র হাতে নিয়ে যখন দেখতে পেল এত বড় বড় প্রজেক্টের মালিক, তখন বুঝতে পেরে গেল তাদের ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হওয়ার মতোই ফ্যামিলি। সঙ্গে সঙ্গে বিয়ে ঠিক করলো। 3 দিন পর বিয়ে। ঘরোয়া ভাবে বিয়ের কাজ সেরে ফেলবে, তারপরে রিসেপশন করবে সুগা জানিয়ে দিয়েছে জেহবকে। আর বিয়ের দিনই তার প্রজেক্টের কাগজপত্র পেয়ে যাবে জেহব। দুজনে বসে লাঞ্চ করেছে আর বিয়ের প্ল্যানিং করেছে। বুধবার সকালবেলাতে ঘুম থেকে উঠে দেখে তার রুমে বড় বড় 4টা লাগেজ। ইয়ঞ্জুন ঘরে এসে লাগেজগুলো খুলে দেখতে শুরু করলো। এক লাগেজ ভরা ফ্যাশনেবল শাড়ি, একটাতে জামা, একটাতে শুধুমাত্র কসমেটিক্স, আর শেষেরটাতে এক এক ডিজাইনের পার্স আর স্যান্ডেল। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। তের ভীষণ পছন্দ হয়েছে। খুশিতে চোখ জোড়া রসগোল্লা হয়ে গেছে। সে ভেবেছে তার ভাই পাঠিয়েছে বিদেশ থেকে। ভাই পাঠিয়েছে বিষয়টা মাথায় আসতেই তের মনটা খারাপ হয়ে গেল। এখন তো ভাবি ভাগ বসাবে, তাকে অর্ধেক দেবে, অর্ধেক ভাবি নিয়ে যাবে। কিন্তু হঠাৎ করে ইয়ঞ্জুন যখন বলল এগুলো তার বর পাঠিয়েছে, তে তাজ্জব বনে গেল। তার তো বিয়েই হয়নি, বর কোথা থেকে আসবে? তারপর তে জানতে পারে আজ রাতেই ঘরোয়া ভাবে তার বিয়ে। তে অমত করে না কোনো কিছুতেই, তবে মনটা খারাপ হয়ে যায়। এমন ঘরোয়া ভাবে রাতের বেলা কেন বিয়ে হবে তার? তবে তার মা আর দাদি মিলে তাকে অনেক বোঝায়। স্বয়ং ম্যাজিস্ট্রেট প্রস্তাব রেখেছে তার ছোট ভাইয়ের জন্য। এত ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব এসেছে, যদি কেউ বিয়েটা ভাঙার চেষ্টা করে। তাছাড়া জেহবের ব্যবসার খাতিরে তার শত্রু আছে বহুত। তে আর এই বিষয়ে কোনো কথাই বলে না, এমনকি নিজের ক্লোজ ফ্রেন্ড নেন্সিকেও বলে না যে তার আজ রাতেই বিয়ে। পুরোটা দিন নিয়ঞ্জনের সাথে নিজের রূপচর্চায় ব্যস্ত থাকে আর একটু পরপর লাগেজগুলো ঘেটে ঘেটে দেখতে থাকে। এত জিনিস দেখেই তো তার মন খুশি হয়ে গেছে। তার আত্মীয় স্বজন থেকে শুরু করে তাদের গ্রামে কারোর বিয়েতেই এমন লাগেজ ভর্তি ভর্তি জিনিসপত্র পাঠায়নি। সবার বিয়েতে তো একটা লাগেজ পাঠায়, তার বিয়েতে 4টা পাঠিয়েছে।
হয়েছে। তার থেকে বড় কথা মায়ের কাছে শুনেছে আসার সময় নাকি অনেক গহনা নিয়ে আসবে। তার দু একটা ক্লাসমেটের বিয়ে হয়েছে, জামাই নিয়ে যে ঢং করে তে সবসময় মনে মনে ভাবতো তার বর হবে সবচেয়ে সুন্দর আর সব থেকে ধনী। তে বিয়ের কনে সাজতে সাজতে এই সমস্ত কথা ভেবে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছিল। অন্যদিকে জঙ্কুক তো প্রচুর পরিমাণে খুশি। সে 2 দিন যাবৎ শপিং করে 4টা লাগেজ ভর্তি করেছে তার বউয়ের জন্য। সে জেনেছে কার সাথে তার বিয়ে হচ্ছে, তবে তে জানে না কার কাছে সে বিয়ে বসছে। ম্যাজিস্ট্রেট সুগা যেদিন বিয়ের প্রস্তাব রাখে সেদিন জিহবকে ইনভাইট করেছে পরের দিন যেন আবারও অফিসে আসে। জিহব পরদিন লাঞ্চের আগে আবারও ম্যাজিস্ট্রেট কার্যালয়ে গেলে সুগা আরএম আর জঙ্কুককে ডেকে পাঠায়। তারা 4 জন একসাথে লাঞ্চ করে। জিহব তখন আরএমকে তের ছবি দেখালে জঙ্কুক দেখে এবং সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে লাড্ডু ফুটতে শুরু করে। জঙ্কুক কম বেশি জানতো তের কসমেটিক্স পছন্দের ব্যাপারে, কারণ তাদের দোকান থেকেই তো কেনাকাটা করতো আর বাদ বাকিগুলো আইডিয়া করে কিনে পাঠিয়েছে। বুধবার রাতেই পরিবারের সামনে তেগুকের বিয়েটা হয়ে যায়। কাজী ছাড়া একটাও বাইরের মানুষ ছিল না। কবুল তো তে তার নিজের রুমের বিছানাতে বসেই বলেছে। তবে বিয়ে পড়ানোর পর তেকে যখন লিভিং রুমে আনা হয় তখন বর বেশি জঙ্কুককে দেখে তার পা দুটো কাঁপতে শুরু করে দেয়। তবে এত মানুষের মধ্যে সে তার বাবাকে কিচ্ছু বলতে পারে না, এমনকি ঘরের কাউকে না। তাকে রুম থেকে বের করে আনার পর লিভিং রুমে কিছুক্ষণ জঙ্কুকের পাশে বসানো হয়। 2 পরিবার কিছুক্ষণ কথাবার্তা বলে, তারপর মেয়েকে উঠিয়ে দেয় রাত 1টার দিকে জিহব। তে তখন তার মা আর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। তবে জিহব তার অজ্ঞান মেয়েকেই তার স্ত্রীর বুক থেকে কেড়ে নিয়ে গাড়িতে উঠিয়ে দেয় জঙ্কুকের কাছে। তের জ্ঞান ফেরার পর চোখ খুলেই দেখতে পায় একটা সুন্দরী বৃদ্ধ মহিলা ঝুঁকে আছে তার মুখের উপর। ও নাগবো, ঠিক আছো? জ্ঞান ফিরলো তাইলে? তে হালকা করে বাঁ দিকে মাথাটা কাত করে, তারপর বিছানায় উঠে বসে। তে সামনে পেছনে তাকিয়ে দেখে খাটটা খুব বড় আর ডিজাইনটা খুব সুন্দর। গোলাপ, রজনীগন্ধা আর গাঁদা ফুল দিয়ে খাটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। খাট সোজাসুজি সামনের দেয়ালে বিশাল বড় একটা টেলিভিশন। তে মাথা ঘুরিয়ে পুরোটা রুম দেখলো। সুন্দর সুন্দর নতুন ডিজাইনারিং ফার্নিচার দিয়ে পুরোটা ঘর সাজানো। থেকে এদিক ওদিক তাকিয়ে সব দেখতে দেখে লিসা বলে, পছন্দ হয়েছে তোমার জামাইয়ের ঘর? তাৎক্ষণিকদের মনে পড়ে গেল কসমেটিক্সের দোকানের ফ্লার্টি ছেলেটা তার জামাই। মুখটা কালো হয়ে গেল তের। দুঃখে কষ্টে চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে আল্লাহর কাছে। এর জন্যই কি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল সে? এমন একটা ছেলেকে তার জামাই হিসেবে পাঠালো যাকে নিয়ে তার ক্লাসের প্রতিদিন মারামারি হয়। দুঃখে বুক ফেটে কান্না আসে তের। সে বসে বসে কাঁদে। জিন আসে, জিমিন আসে, সবাই তেকে কান্না করতে না করে। সবাই তাকে খাবার খাওয়াতে চেষ্টা করে। জিন খুবই অনুরোধ করে একটু খাবার তেকে খাওয়ালো। তারপর তেকে বুঝিয়ে শুনিয়ে গুছিয়ে রেখে সবাই রুম থেকে চলে গেল। জঙ্কুক বিয়ের খুশিতে ফেসবুকে একটা পোস্ট করে, আলহামদুলিল্লাহ বিয়েটা সেরে ফেললাম। সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধবের ঝাড়ি শুভেচ্ছা শুরু হয়ে গেল। বন্ধুরা সব একের পর এক কল করছিল। কিছু কিছু ফোন কল এমন ছিল যে ইগনোর করা যাচ্ছিল না। বন্ধুদের মধ্যে ইউনো আর কাই হচ্ছে জঙ্কুকের বেস্ট ফ্রেন্ড। তারা ফোন করছিল। জঙ্কুক দ্রুত গ্রুপ কলে একজন একজন করে কথা বললে অনেকটা সময় চলে যাবে, তাই জঙ্কুক গ্রুপে কল করে। সঙ্গে সঙ্গে ইউনো চেঁচিয়ে ওঠে, ওই শালা, তুই বিয়া করছস আর আমগরে কইলি না? শালা, কত শখ আসিল তোর বিয়াতে নাচানাচি করমু, এটা একটা কাম করলি তুই? এমনি পর করে দিলি বন্ধু করে। এই মুহূর্তে তোর সাথে সমস্ত বন্ধুত্ব শেষ। আরে তোরা বাকিদের মতো এমন চেঁচামেচি করলে হইব নাকি? আমার কথাটা শোন। ইউনো আর কাই চুপ হয়ে গেল। জঙ্কুক বলল, দেখ আমি কিচ্ছু করি নাই, যা করছে ভাই আর আব্বা করছে। আমার বিয়া আমিই তো জানছি পরশুদিন। তারপর শুনলাম পারিবারিকভাবে বিয়া হইব। বিয়ার শপিং টপিং করতে করতেই সময় গেছে গা, ফোন দিতে পারি নাই। তাছাড়া তোগুরে তো কইছি আমার সমস্যাটা, পাচ্ছি দেখছে কয়েকটা, সবখান থেকে রিজেক্ট কইরা দেয়। সবাই কয় আমি নাকি লুচ্চা। আরে তোরাই কো আমি কি লুচ্চা রে? না তুমি সাধু, সবাই রিজেক্ট করে, তাহলে বিয়া কেমনে করছো? সেইটা আমি জানি না, বড় ভাই জানে। তা বুঝছি। আমগর ভাবি কেমন, ছবি পাঠা। ভাই তগর ভাবি আমার মনের মতো একদম, কিন্তু সমস্যা হয়ে গেছে একটা। কি সমস্যা? সে তো আমার দোকানের রেগুলার কাস্টমার। আমি তো তার সামনে অন্য বেটিগুলোর লগেও ফ্লার্টিং করছি, তার লগেও করছি। এখন তো ঘরে যাইতে ভয় পাইতাছি। এর জন্যই জঙ্কুক বারবার তোরে কইছি সবার সাথে ফ্লার্ট করিস না। এখন কেমন হইব, বিয়ার দিনই ডিভোর্স হইব তোর। নাউজুবিল্লাহ, তোরা যদি আমনে কস তাইলে আমি আরো ভাঙা পড়বো। আমারে কিছু সলিউশন দে, আমি এখন কি করি? দোস্ত, নরম ভাবে কথা কয়া ভরে আয়ত্তে আন।
আরে না বেটা, এমনি হইব না। মাইয়া মানুষের সাথে কথা কইতে গেলে কথা পেঁচাইতেই থাকে। আরে বিয়া তো করছি দোস্ত, জানি মাইয়া মানুষ এমন নটাঙ্কি করে, ওই সমস্ত নটাঙ্কি দেখতে গেলে সময় নষ্ট। তার থেকে ভালো আমি কি কই শোন, ঘরে যাইয়া কোনো কথাই কবি না, ডাইরেক্ট বিড়াল মারার প্রসেসিং শুরু করে দিবি। মাইয়া মানুষ ওই একটা জায়গাতেই কায়, বাসর রাতেই বিড়াল মারতে হয়, আগে কাম সাইরা তারপরে কথা। জঙ্কুক শুনলো ইউনোর কথা চুপচাপ, তারপর ফোনটা কেটে দিয়ে নিচে নেমে আসলো। তে তখন তার ঘরের মধ্যে পায়চারি করছে। তার ভাবি ইউনজন তাকে সারাটা দিন বুঝিয়েছে স্বামীর সাথে কিভাবে আচরণ করবে। ক্লাস 10-এ পরে দেখেই তে একেবারে যে কিছু বোঝে না তেমনটা না, সে একদম পিচ্চি বাচ্চা না। তার ক্লাসমেট কয়েকটার বিয়ে হয়েছে, 2টার তো বাচ্চাও পেটে। তের জামাইয়ের বাড়ির সমস্ত কিছুই পছন্দ হয়েছে, শুধু জামাইয়ের স্বভাবটা তার একেবারেই পছন্দ না। জঙ্কুক ঘরের ঢুকেই দরজাটি বন্ধ করে দেয়। তে জঙ্কুকের দিকে তাকিয়ে আঙুল উঁচু করে বলতেই যায়, শুনুন আমি কিন্তু। কথাটি শেষও করতে পারে না তে, সঙ্গে সঙ্গে রুমের সমস্ত লাইট অফ হয়ে যায়। তে আশ্চর্য হয় এমন আচরণে। তে দেখে জঙ্কুক ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বিছানার দিকে হেঁটে যাচ্ছে এবং অস্পষ্ট সুরে বলছে, শরীরটা খুব ক্লান্ত এঞ্জেল, কথা পরে বলবো, ঘুমাই এখন। তেকে অবাক করে দিয়ে জঙ্কুক সত্যি সত্যি বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তে প্রচুর আশ্চর্য হয়, সে কল্পনাও করে নাই জঙ্কুকের মতো ফ্লার্টি মার্কা ছেলে তার নিজেরই বাসর রাতে বউয়ের সাথে কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লো। তে কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর রেগে মেগে বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলে, কালকে আব্বাকে ফোন করে বলবো আমাকে নিয়ে যেতে, আমি কিছুতেই এখানে থাকবো না, কিছুতেই না। তারপর বিছানার মাঝখানে কোলবালিশটা রেখে তে বিছানার এক পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে আর এটা ওটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। গভীর রাত, ঘুমের মধ্যে তের শরীরটায় কেমন যেন একটা শিরশির অনুভূতি হচ্ছিল। পেটের মধ্যেও কেমন যেন অদ্ভুত লাগছিল, অস্থির একটা অনুভূতি হচ্ছিল তের। তে ঘুমের মধ্যেই একটু নড়ে, কিন্তু ঘুমটা পুরোপুরি ভাবে ছুটছে না তার সারা শরীরে যেন কারেন্টের শর্ট লাগছিল। তে ঘুমের মধ্যেই অনুভব করছে তার ঠোঁট দুটো নাড়াতে পারছে না, নাক দিয়ে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তের, ঠোক গিলতে পারছে না, কোমরটা ঠিকভাবে নাড়াতে পারছে না, কেমন যেন আটকে আছে কোথাও একটা মনে হচ্ছে। তের ঘুমটা পুরোপুরি ছুটলো তখন যখন সে অনুভব করলো তার দু পায়ের মাঝখানে কিছু একটা অনুভব হচ্ছে, অদ্ভুত কিছু। তে তাৎক্ষণিক চোখটা খুললো, তবে রুম অন্ধকার, কিছুই দেখতে পারছে না। তে অনুভব করলো তার ঠোঁট নাড়াতে পারছে না, যেন কস্টিপ মারা। হাত দিয়ে ঠোঁট স্পর্শ করতে চেষ্টা করছিল, কিন্তু তখন অনুভব করলো হাত দুটো কিছু একটার সাথে আটকানো। তে কিছু দেখতে পারছিল না অন্ধকারের কারণে। হঠাৎ করে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠতেই তে দেখলো জঙ্কুককে, যে কিনা একেবারে উদাম গায়ে তার মাঝখানে বসে আছে, আর এই মুহূর্তে তার এক হাত তের পায়ের মাঝখানে নরম মাংস স্পর্শ করছে। তে চরম লেভেলের ভয় পেয়ে গেল। তে কেন এই অবস্থাতে যে কোনো মেয়ে থাকলেই ভয় পেয়ে যেত। তে কষ্টিপ মারা ঠোঁট দুটো নাড়াতে পারছে না, তবে গংড়াচ্ছে, হাত ছোটানোর চেষ্টা করছে, কোমরটা বারবার নাড়াচ্ছিল। জঙ্কুক তখন তের দিকে ঝুঁকে গিয়ে ফিসফিস করে বলে, বিয়ের রাতে বিড়াল মারতে হয় অ্যাঞ্জেল, কিন্তু আমি কল্পনা করি নাই আমার বিড়ালটা এত সুন্দর। তে নড়াচড়া করে একটু শব্দ করে, তাকে খুলতে বলে। জঙ্কুক বলে, সোনা, তোমার অনুমতি ছাড়া আমি তোমাকে স্পর্শ করব না, জাস্ট একটু বিড়ালটা মারি। তে আবারও শব্দ করে, নড়াচড়া করে। তে লক্ষ্য করে তার শরীরের প্রত্যেকটা পোশাক ঠিক আছে, কোনো কিছুই টাচ করে নাই জঙ্কুক। তার হাত দুটো মাথার উপরে নিয়ে এক করে বিছানার সাথে বেঁধেছে, মুখে কষ্টিপ মেরেছে, কিন্তু নিচে পরনের শাড়ি আর পেটিকোটটা কোমর অবধি উঠিয়ে রেখেছে। জঙ্কুক তের কপালে একটা চুমু খায়, চোখ বন্ধ করে ফেলে। তারপর তের মুখের দিকে তাকিয়ে বলে, আমি জীবনের প্রথম বিড়াল মারতে চাচ্ছি সোনা, খুব ভয় করছে, কিন্তু মারতে তো হবেই। বাসুর রাতে বিড়াল না মারা অমঙ্গল, আমার মান সম্মান থাকবে না নয়তো। তুমি যদি চিৎকার করো সে কারণে মুখটা বন্ধ করেছি, আর যদি বাধা দাও তাই হাত বেঁধেছি। অ্যাঞ্জেল, তুমি কিন্তু আমাকে ভুল বুঝবে না, আমি কিন্তু আমার দায়িত্ব পালন করছি, আর এটা কিন্তু আমার প্রথমবার, আমারও খুব ভয় লাগছে। তে চোখ বড় বড় করে তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। সে শুনলো জঙ্কুকের কথা। জঙ্কুক ততক্ষণে আবারও নিচে নেমে গেছে। ভিডিওতে জঙ্কুক অনেকবার দেখেছে পুরুষরা মুখ দিয়ে আদর করে, জঙ্কুক তাই করলো, মুখটা নামিয়ে নিয়ে গেল এর মাঝখানে। তের চোখ দিয়ে পানি পড়ছে, তার বেঁধে রাখা হাত দুটো একসাথেই ছিল, এক হাত দিয়ে অন্য হাত খামচে ধরে রেখেছে। কিছু সময় জঙ্কুক তের দুয়ের মাঝখানে
নরম মাংসে মুখ দিয়ে আদর করে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সেই স্থান বারবার দেখে জঙ্কুক, মন ভরে দেখে। অস্পষ্ট সুরে বলে, অ্যাঞ্জেল এত ছোট রাস্তা দিয়ে কিভাবে যাবে? তে কোমরটা নাড়ায়, তার ভীষণ ভয় করছে। লজ্জাটা ভুলেই গেছে ভয়ের কারণে। জঙ্কুক শেষবারের মতো দিয়ে সেই স্থানে আদর করে, তারপর উঠে বসে তাড়াহুড়া করে। বেড সাইডের টেবিলের ড্রয়ার থেকে প্যাকেট বের করে। ফোনটা নিজের মধ্যে করতে করতে জঙ্কুক বলে, অ্যাঞ্জেল এটা শুধুমাত্র একবার ইউজ করব। কথাটি বলেই জঙ্কুক ফোনের ফ্ল্যাশের মাধ্যমে নিজের লিটল বানি আর ছোট্ট বিড়ালটা দেখে নিল, আর দুইটাকে মুখোমুখি করে ফ্ল্যাশ লাইট বন্ধ করে দিল। আর কিচ্ছু দেখা সম্ভব না, যা হবে অন্ধকারে হবে। ইউনো পই পই করে শিখিয়ে দিয়েছে। এসব দেখে করতে গেলে নাইটে অনেক বিলম্ব হয়, যেমনটা ইউনোর হয়েছে। প্রথমে দুইটা ধাক্কা দেওয়ার পরে বের হয়ে গিয়েছিল, যেটা দেখে ইউনোর বউ উঠে বসে পড়ে। আর তারপর তাকে সেরাতে আর শোয়ানো যায়নি। তাই ইউনো শিখিয়ে দিয়েছে বিড়াল মারার সময় লাইট বন্ধ করে রাখবি আর থামবি না। লাইট তো বন্ধ করেছে, পয়েন্টে ফিট করেছে, তবে জঙ্কুক ধাক্কা দেওয়ার সাহসে পাচ্ছে না। এদিকে তে দু হাত একসাথে ঘষতে ঘষতে বাঁধনটা খুলে ফেলেছে, আর জঙ্কুক ফিট করে বসে আছে। একবার চেষ্টা করেছিল ভেতরে না দেখে বসে আছে চুপচাপ। জঙ্কুকের শরীরটা ঘেমে উঠেছে, তার শরীর হালকা ভাইব্রেট করছে, যেন কাঁপছে সে। অন্ধকার থাকায় সে লক্ষ্য করেনি তে হাতের বাঁধন খুলে ফেলেছে। তে দ্রুত মুখের কস্টিপটা ছুটিয়ে ফেলে, তারপর ঘন ঘন শ্বাস নেয়। তার শরীরটা একেবারে ঘেমে শেষ। অন্ধকারে তে চুপ করেই থাকে, কথা বলে না। জঙ্কুক ওভাবে আরো 2 মিনিট বসে থাকে। এখন তের বিরক্ত লাগছিল। তে বলে, উফ, আর কত সময় এভাবে বসে থাকবেন আপনি? আপনার শুধু মুখটাই চলে, কাজের কাজ তো কিচ্ছু পারেন না। জঙ্কুক ভীষণ রকম চমকে যায় তীর কথা শুনে। দ্রুত হাতে ফোনটি খুঁজে বের করে ফোনের ফ্ল্যাশ জ্বালায়। তীর দিকে তাকিয়ে দেখে হাতের বাঁধন খোলা, মুখের কস্টিপও খোলা। জঙ্কুক ঘাবড়ে যায়, ঘাবড়ে গিয়ে বলে, অ্যাঞ্জেল কিচ্ছু করবো না আমি, দয়া করে চিৎকার করবে না। জঙ্কুকের কথা শুনে তে একটা বিরক্তির শ্বাস ফেলে, বলে, উফ, কিচ্ছু করতে কি না করছেন না কেন? আপনি কিন্তু নষ্ট করে দিয়েছেন জঙ্কুক, আর আমাকে বেঁধেছেন কেন? তুমি যদি চিৎকার করো তাই বেঁধেছিলাম। কে বলেছে আপনাকে চিৎকার করব? করবে না, তুমি তো আমাকে সহ্য করতে পারো না। উফ জঙ্কুক, তখন তো আপনি আমার বর ছিলেন না। জঙ্কুক মোবাইলটা তের মুখের দিকে ধরলো ভালোভাবে। তে বিরক্তিতে নাক মুখ কোচকে আছে। জঙ্কুক তাহা দেখে বলল, আমাকে অ্যাকসেপ্ট করেছো, তাহলে এত বিরক্ত কেন তুমি? আর তখন যে অজ্ঞান হয়ে গেলে? আরে অজ্ঞান হয়ে গেছি বাবা মাকে রেখে আসার কষ্টে, আর এখন বিরক্ত হচ্ছি। আপনার ধারণা আছে আমার শরীরের মধ্যে কেমন করছে? হাত পায়ে কারেন্ট দৌড়াচ্ছে, তার পেটে ব্যথা করছে, অস্থির লাগছে আমার। জঙ্কুক, আপনি এত সময় কি করলেন? নির্লজ্জের মতো ওখানে এই কথা শুনে জঙ্কুক আবারও অস্থির হয়ে ওঠে। অস্থির কণ্ঠে বলে, অ্যাঞ্জেল তুমি চাও এটা করি? শুরু করার আগে আমাকে জিজ্ঞাসা করেছিলেন? না, তখন করিনি, কিন্তু এখন ভয় করছে। এটা অনেক ছোট, যদি তুমি তে এবার রেগে গেল। রেগে গিয়ে হাতের সামনে থাকা ছোট্ট পিলোটা জঙ্কুকের দিকে ছুঁড়ে মারে। তাহলে এসব করেছেন কেন? জঙ্কুক পিলোটা ক্যাচ ধরে, মৃদু হেসে তের উপরে শুয়ে পড়ে। জঙ্কুক তে দু হাতের মধ্যে মুঠো করে ধরে নাকে নাক ঘষে বলে, তে একটা বার জড়িয়ে ধরবে আমাকে? তে এবার শান্ত হয়ে যায়, জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে থাকে। জঙ্কুক আবার বলে, বিয়ে করা বউকে এখন পর্যন্ত একটা বার জড়িয়ে ধরেনি। আমার অতি আকাঙ্ক্ষিত তোমার এই নরম গোলাপি ঠোঁটে আমার ঠোঁট দুটো ছুঁয়ে একটা চুমু খায়নি। আর এই যে তোমার এই ব্লাউজের ভেতরে যে দুটো আছে, এই দুটো তো আমার প্রাণ ভোমরা, তাদের সাক্ষাৎ পেলাম না। এই অতি আকাঙ্ক্ষিত জিনিসগুলো টপকে ডাইরেক্ট শক্তিটা পাচ্ছি না আমি। তে দু হাত দিয়ে জঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে, ঠোঁটের সামনে ঠোঁট নিয়ে বলে, আমি কি পালন করতাম নাকি? আপনি না কথা না শুনে ঘুমিয়ে পড়লেন। কি তুমি রাগ করবে না? কেন রাগ করবো? না দেখি তো বিয়েতে রাজি হয়েছি আমি। বিয়েটা তো আমি ইচ্ছাতেই করেছি, শুধু বরটাকে পরে দেখেছি। তবে একটু কষ্ট হয়েছে যে আপনি মেয়েদের সাথে ফ্লার্টিং করেন, কিন্তু এখন আমাকে কথা দিতে হবে আমি ছাড়া অন্য মেয়েদের দিকে তাকানো যাবে না, আর কারোর সাথে কথা বলা যাবে না। রাজি? জঙ্কুক ঠোঁট কামড়ে হাসে, বলে, তুমি যা বলবে সোনা, এখন একটা কিস করি। তে ঠোঁট দুটো উঁচু করে দেয়। সঙ্গে সঙ্গে জঙ্কুক তে ঠোঁটে চুমু খেতে শুরু করে। তে যদিও পারে না কিভাবে
দিতে হয়। তারপরও জঙ্কুকের ঠোঁটের স্পর্শ সে অনুভব করতে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পর জঙ্কুক ঠোঁট ছেড়ে বলে, অ্যাঞ্জেল ব্লাউজটা। তে চোখ বন্ধ করে ফেলে, বলে, জঙ্কুক আমাকে কিচ্ছু বলবেন না প্লিজ, আমি জানি না, আপনি লাইট বন্ধ করে করুন যা করার। জঙ্কুক লাইট বন্ধ করে এক এক করে তের ব্লাউজ শাড়ি তেকে তো প্রথমেই গরম বানিয়ে দিয়েছে জঙ্কুক। তে কি বাধা দিবে? সে তো উল্টা খুলতে সাহায্য করে। অ্যাঞ্জেল এত ছোট ঢুকতে চায় না তো। ও জঙ্কুক জোরে দিন। কিন্তু চান ব্যথা লাগবে না? লাগুক, আমার শরীর জ্বলছে জঙ্কুক প্লিজ। তবুও জঙ্কুক একটু একটু করে আস্তে আস্তে ট্রাই করছিল, কিন্তু তে বিরক্ত হয়ে যায়। সে অস্থির হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। তার আচরণটা এমন ছিল যে জঙ্কুকের থেকে সে বেশি। তে দুহাত বাড়িয়ে জঙ্কুককে টেনে এনে নিজের উপরে শোয়ায়। তারপর তে জঙ্কুকের গলাটা জড়িয়ে ধরে বলে, ব্যথা পেলে আমি পাবো জঙ্কুক, আর এই ব্যথা কম বেশি সবাই পায়, স্বপ্নেরা পায়। তুমি কিভাবে জানো অ্যাঞ্জেল? আমি শিখিয়ে দিয়েছি, আমি সহ্য করতে পারবো প্লিজ। I like you, সোনা। You are damn beautiful, Angel. You are so hot, Jan. I love you. I love you so much. তে দু হাতে জঙ্কুকের তেল খেঁচে ধরেছে। জঙ্কুক লাভে লাভে বলে চিৎকার করছে আর তের সাথে মিট হচ্ছে। তের থেকে বেশি শব্দ, বেশি চিৎকার জঙ্কুক নিজে করছে। এত বছরের আকাঙ্ক্ষা, বিয়ে করবে, বাসর করবে, আজকে তার আকাঙ্ক্ষাটা যে এভাবে পূরণ হয়ে যাবে সে কল্পনাও করে নাই। আকাঙ্ক্ষাটি পূরণ হওয়ার তৃপ্তিতে জঙ্কুক 1000 বার আই লাভ ইউ বলে গেল তেকে, আর অসংখ্য চুমু দিল। তে সাধারণভাবে ব্যথা পেয়েছে, তবে জঙ্কুকের এমন উন্মাদনা, তাকে 1000 বার লাভ ইউ বলা, পাগলের মতো চুমু খাওয়া, এইসব অনুভব করতে গিয়ে সে নিজের শরীরের ব্যথা ভুলে বসেছে। তে তো ডিসিশন নিয়েছিল সে এই বাড়ি থেকে চলে যাবে, জঙ্কুকের সাথে সংসার করবে না। তবে জঙ্কুক ঘরে আসার আগে আর জিন আর জিমিন চলে যাওয়ার পর সুগা আসে তার ঘরে। অত্যাধিক ব্রিলিয়ান্ট সুগা খুব সুন্দরভাবে তের ব্রেন ওয়াশ করে গেছে। সে থেকে বুঝিয়েছে ব্যবসার খাতিরে একটু একটু ফ্লাটিং মার্কা কথা বলে জঙ্কুক, তবে এখন পর্যন্ত তার ভাই পিওর কোনো প্রেম করে নাই, কোনো নারীর সঙ্গে কখনোই যায়নি। লোকেরা তাদের এত বিজনেস, এত সাকসেস দেখে বদনাম রটায়। তে তুমি হচ্ছ জঙ্কুকের জীবনের প্রথম নারী। আমাদের বিজনেসের অভাব নেই, তুমি পছন্দ না করলে কসমেটিক্সের শোরুমে জঙ্কুক আর বসবে না। তোমাকে আমার ছোট বোন হিসেবে এই বাড়িতে এনেছি তে, তোমার সংসার আর স্বামী ঠিক রাখার দায়িত্ব আমার, আর আমার ভাইকে খুশি রাখার দায়িত্ব তোমার। বিনিময়ে তুমি এই বাড়িতে রাজরানী হয়ে থাকবে। আমি কোনো প্রকার না শুনতে চাই না তোমার কাছে। তে তখন মাথা দুলিয়ে সুগার কথার সম্মতি জানায়। সুগা চলে যেতেই তের ভাবি ইয়ঞ্জনও ফোন করে। ইয়ঞ্জনের সাথে তে অনেক কথা বলে, তে তার সমস্যাগুলো খুলে বলে। ইয়ঞ্জন আর রোজ মিলে খুব বোঝায় তেকে, সাথে এটাও বলে তে তোর স্কুলের অধিকাংশ মেয়েরা যে ছেলেকে বিয়ে করতে চায় তাদের ক্রাশ তোর বর। তুই কি পেয়েছিস ভেবে দেখেছিস একবার? তুই যখন এই বর নিয়ে ঘুরবি সবার কলিজা পড়ে যাবে। সবার বোঝানোর পর তের ব্রেনটা জঙ্কুকের বিষয়ে পজিটিভ দিক ভেবে ছাত্রা হয়ে গিয়েছিল। জঙ্কুক ঘরে আসতেই তে তো শুধু এটাই বলতে চেয়েছিল, আপনার বিয়ে হয়ে গেছে, এখন থেকে কোনো মেয়েদের সাথে কথা বলবেন না, ফ্লার্ট করা নিষেধ। কিন্তু জঙ্কুক তখন চুপ করে ঘুমিয়ে গেল। তের মেজাজ খারাপ হচ্ছিল। তার ফার্স্ট একটু আদর সোহাগ কথাবার্তা কিচ্ছু হবে না, এটা ভেবেই তো মন খারাপ করে বলেছিল কালকেই বাবার বাড়ি চলে যাবে। কিন্তু তে তো বুঝতে পারে নাই জঙ্কুকের মনে যে কি ছিল। মাঝ রাতে এমন পাগলামি করবে তাকে বেঁধে রেখেছি, এমন মাসুদ মার্কা একটা জামাই পেয়েছে, কথা নাই বার্তা নাই, ডিরেক্ট নিচে দিয়ে দিল। ভাবতেই তো লজ্জা লাগছে তের। সবে মাত্রই তে গোসল করে মিষ্টি কালার একটা শাড়ি পরে চুপচাপ এসে বিছানার কোনায় বসেছে। জঙ্কুক এখনো গোসল করছে। ওসব কাজ শেষ করে দুজন একসাথে গোসল করেছে। তের একটু লজ্জা লাগছিল জঙ্কুকের সাথে গোসল করতে, তবে এতটাও মাথায় নেয়নি বিষয়টা। লজ্জার জায়গা তো বেটা খেয়েই ফেলেছে। জঙ্কুক গোসল করে শুধুমাত্র একটা ট্রাউজার পরে মাথার চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়। তে তাকিয়ে দেখে জঙ্কুক দেখতে বেশ হট, শুধু
সুদর্শন। তার স্কুলের মেয়েরা কি এমনি এমনি পাগল এই ছেলের পেছনে? তবে তার কি ভাগ্য, কোনো রকম পাগলামি না করেই এই লোকটাকে সে পেয়ে গেল। জঙ্কুক তাকিয়ে দেখে তের দিকে, লম্বা লম্বা চুলগুলো থেকে পানি পড়ছে। নির্লজ্জের মতো তার দিকে নিষ্পাপ মুখে তাকিয়ে আছে। নিচের ঠোঁটটা ফুলে আছে তের, গালের মধ্যে চুমু খাওয়ার দাগ স্পষ্ট। জঙ্কুক উদাম শরীরে এসে খাটের কোনায় বসে। বেড সাইডের টেবিলটার নিচের বড় ড্রয়ার থেকে একটা বড় প্যাকেট বের করে। তারপর প্যাকেটটি তের দিকে এগিয়ে দিয়ে বলে, অ্যাঞ্জেল, ক্ষুধা লাগছে, খাও এখান থেকে যেটা ইচ্ছা। ঘড়িতে তখন রাত 4টা বাজে। তের ভীষণ ক্ষুধা লেগে গিয়েছিল সত্যি। প্যাকেটটি হাতে নিয়ে দেখে ভেতরে অনেক ধরনের চিপস, বিস্কিট, বাদামের প্যাকেট, ডাল ভাজার প্যাকেট, চানাচুর ভাজার প্যাকেট, সাথে 2-3 ধরনের কোল্ড ড্রিঙ্কসও আছে। তে মৃদু হাসে, বলে, আপনি কি করে জানলেন এগুলো আমার পছন্দের? জঙ্কুক তের পাশ ঘেঁষে বসে। টাওয়াল দিয়ে তের মাথার চুল মুছে দিতে দিতে বলে, আগে জানতাম না, এখন জানলাম অ্যাঞ্জেল। ভেবেছিলাম স্কুলের বাচ্চা মেয়ে বিয়ে করেছি, রাতে খিদায় কান্নাকাটি করলে এগুলো খাওয়াবো, কিন্তু তুমি তো আমার থেকেও বেশি পাকা। তে চিপসের প্যাকেট খুলে প্রথমেই একটা জঙ্কুকের মুখে দিল, তারপর নিজের মুখে দিয়ে বলল, বুঝতে পেরেছেন, খুব ভালো করেছেন স্বামীজান। এখন থেকে প্রতিদিন আমার জন্য চিপস আর কোল্ড ড্রিঙ্কস আনবেন আপনি। জঙ্কুক চিপস চাবাতে চাবাতেই তের চুল টেনে ধরে নিজের উপরে শুয়ে ফেলে তেকে। জঙ্কুক তের বলে, আর তুমিও আমাকে প্রতি রাতে খাওয়াবে। কি? ওটা কোনটা? ওই যে তখন খেলাম। ছি, আপনার লজ্জা ঘেন্না কিছু করলো না প্রথম রাতেই এমন একটা কাজ করতে? জঙ্কুক সঙ্গে সঙ্গে তের ঠোঁটে একটা চিপস রেখে সেটা নিজের মুখে নিয়ে খেতে শুরু করলো, সাথে তের ঠোঁট ছেড়ে দিয়ে বলল, তোমার আমার মধ্যে এত লজ্জা থাকলে চলবে না তো সোনা। তখন আমি তোমারটা খেয়েছি, এখন তুমি আমারটা খাবে। তে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, ছি জঙ্কুক, আপনি একটা মাসুদ মার্কা লোক। না সোনা, আমি তোমার মাসুদ জামাই। কথাটি বলেই জঙ্কুক আবারও তেকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। বিয়ের 7 দিন পর প্রথম তে যাচ্ছে তার স্কুলে, তাও জঙ্কুকের বাইকের পেছনে বসে। তে স্কুল ড্রেস পরলো না, বিয়ের পর প্রথমবার স্কুলে এসেছে। সুন্দর করে সেজে পরিপাটি হয়ে এসেছে স্কুলে। তবে সেজে গুজে স্কুলে আসার পেছনে আরেকটা কারণ আছে, সেটা সারপ্রাইজ। এই 7টা দিন জঙ্কুক তের সাথেই ছিল। শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছে, এখানে ওখানে দাওয়াত খেয়েছে, আর রাতের বেলা তেকে নিয়ে ভরপুর রোম্যান্স করেছে। বিয়ের পর আজকে এসে প্রথম তার কর্মস্থানে যাবে। স্কুলের গেটে পৌঁছাতেই তে যখন বাইক থেকে নামে, স্কুলের অধিকাংশ মেয়েরাই তাদেরকে দেখতে গেটের বাইরে চলে আসে। নেন্সি কয়েকদিন নানা বাড়িতে ছিল, সে জানে তের বিয়ে হয়েছে, তবে বিয়ের পর তাদের সামনাসামনি দেখা হয়নি। নেন্সি তেকুককে দেখতে পেয়ে ছুটে আসছিল, সাথে তাদের ক্লাসের সেই সকল মেয়েরা যারা জঙ্কুককে আমার জামাই বলে মুখ দিয়ে ফেনা বের করে ফেলতো, তারাও ছুটে আসছিল। তে কপাল কুঁচকে তাদের দিকেই তাকিয়েছিল। জঙ্কুক এক পলক দেখে তেকে, তারপর দ্রুত সানগ্লাসটা চোখে পড়ে নেয়। একেবারে জেন্টলম্যান হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মেয়েরা ছুটে এসে তাদেরকে ঘিরে দাঁড়ায়, বিশেষ করে জঙ্কুকের দিকে। মেয়েরা সবাই একসাথে বলে, ভাইয়া কেমন আছেন আপনি? উফ ভাইয়া, আপনাকে খুব হ্যান্ডসাম লাগছে। ভাইয়া, আপনি যে বলেছিলেন আমার জন্য ব্র্যান্ডেড সানস্ক্রিন অর্ডার করে আনবেন, এনেছিলেন? ভাইয়া, আপনি জানেন আমি 3 দিন একটানা আপনাকে খুঁজছি আপনার দোকানে। ভাইয়া দেখুন না, আপনার পছন্দ করে দেওয়া লিপস্টিকটা আমি ঠোঁটে দিয়েছি, আমাকে কেমন লাগছে ভাইয়া? ভাইয়া দেখেন, আপনি বলেছেন না মাল্টি কালার নেল পলিশ লাগালে খুব সুন্দর লাগে, আমি লাগিয়েছি, সুন্দর লাগছে ভাইয়া। তের কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে, মাথায় আগুন ধরে গেছে। তবে সেই আগুনে ঘি ঢালার কাজটা হঠাৎই করে দিল জঙ্কুক। মুখ ফুসকে বলে ফেললো, ওহ, আমি এটা কোথায় এসে পড়লাম? এটা তো দেখছি প্রজাপতিদের রাজ্য। তে তাৎক্ষণিক জঙ্কুকের মুখের দিকে তাকায়। জঙ্কুক হাসছে মেয়েদের দিকে তাকিয়ে। তখন নেন্সি বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তে যেন সুযোগ পেয়ে গেল, তাৎক্ষণিক চিৎকার করে বলল, চুপ কর নেন্সি, কিসের ভাইয়া ভাইয়া করছিস? দুলা ভাই বল। জঙ্কুকের কলি
চাটি তাৎক্ষণিক কেঁপে উঠল। অভ্যাসগত ভঙ্গিতে কথাটি মুখ ফসকে বের হয়ে গিয়েছিল, তবে সে এরকম কিছুই মন থেকে বলেনি। জঙ্কুক তাড়াহুড়া করে বাইকে উঠে বসে এবং বাইক স্টার্ট করতে করতে সে শুনতে পায় তের গলা। তে মেয়েদেরকে শাসাচ্ছে, বলছে, খবরদার আমার জামার দিকে নজর দিবি না, কথা বলা তো অনেক দূরের কথা, দেখা হলে দুলাভাই বলে সালাম দিবি। তে বাইকের শব্দ শোনা মাত্রই তড়িঘড়ি করে পেছনে তাকায়, চেঁচিয়ে বলে, আর তোমাকে আমি বাড়ি গিয়ে দেখে নেব। তে স্কুলের ভেতরে চলে যায়। জঙ্কুক দোকানে চলে যায়, তবে জঙ্কুক আজকে একটা কাস্টমার রিসিভ করছে না। সে শুধুমাত্র ক্যাশে বসে আছে চুপচাপ। আজকে তার জন্মদিন। সে প্ল্যান করেছিল বিকাল থেকেই বউকে নিয়ে ঘুরবে রাত 10টা পর্যন্ত, তারপর বাড়ি গিয়ে ভরপুর রোম্যান্স করবে আর রোম্যান্সের সময় তের কাছে একটা আবদার করবে। কিন্তু এখন তো মনে হচ্ছে কিছুই হবে না। তের স্কুল 4টার সময় ছুটি হয়। দুপুর 2টার দিকে জঙ্কুকের ফোনে ফোন করে সুগা এবং তাকে তাদের মার্কেটের নিচ তালার নতুন বড় শোরুমটাতে যেতে বলে। জঙ্কুক বেশি মাথা ঘামায় না। মাঝে মাঝে তার ভাই লাঞ্চের টাইমে তাকে ডাকে, একসাথে লাঞ্চ করে টুকিটাকি কথা বলে। হয়তো আজকেও তেমন কিছু বলবে, নয়তো জন্মদিন উপলক্ষে কিছু গিফট করবে। তবে সেখানে গিয়ে দেখে ভিন্ন রূপ। তার পরিবারের সকল সদস্য দাঁড়িয়ে আছে, সাথে তার শ্বশুর গোষ্ঠীর সবাই। তেও আছে, সঙ্গে তার প্রত্যেকটা ক্লাসমেটকে নিয়ে এসেছে, সবার হাতে একটা করে গোলাপ ফুল। শোরুমটা অনেক বড় মোটর সাইকেলের শোরুম। সেখানে সাইকেলও আছে, প্রত্যেকটা মডেলের সাইকেল আর মোটর সাইকেল সাজানো, সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করা। দেখে বোঝাই যাচ্ছে আজকে উদ্বোধন হবে। সুগা জঙ্কুকের দিকে এগিয়ে এসে শোরুমের চাবি দিয়ে বলে, শুভ জন্মদিন ভাই, আমার আর আব্বার পক্ষ থেকে এই বাইকের শোরুমটা তোর। ওই কসমেটিক্সের ব্যবসা কর্মচারী আর আব্বা বুঝে নেবে। এখন থেকে তুই এখানে বসবি। জঙ্কুক তেমন একটা অবাক হয় না। সে বুঝতেই পেরেছিল তার জন্য কিছু একটা অপেক্ষা করছে অন্যরকম। এক এক করে দু পরিবারের সবাই জঙ্কুককে জন্মদিনের শুভেচ্ছা জানায় আর এটা ওটা গিফট করে। সর্বশেষ তার ক্লাসমেট গুলো লাইন ধরে আসে আর বলে, শুভ জন্মদিন দুলাভাই। একজন একজন করে রজনীগন্ধা লিপস্টিক জঙ্কুকের হাতে ধরিয়ে দেয়। তখন তে হাসতে হাসতে বলে, শোন বান্ধবীরা, কসমেটিক্সের দোকানে তোর দুলাভাইকে পাবি না ভেবে মন খারাপ করবি না একদম। বিয়ের পর তোদের জামাইকে নিয়ে আসবি এই দোকানে, তোর দুলাভাই ডিসকাউন্টে বাইক দেবে। কথাটি শুনেই জঙ্কুকের পরিবারের সকলে হো হো করে হেসে উঠল। তের পরিবার কিছু বুঝতে পারলো না, তারপরও তারা হাসলো। সুগা যে কিনা জীবনও হাসে না, সেও আজকে একটু হেসেছে তের কথা শুনে। প্রত্যেকের হাসি দেখে জঙ্কুকও বোকার মতো হাসলো। রাতের খাবার খেয়ে জঙ্কুক নিজের রুমে চলে আসে। মনের দুঃখে ফোন দেয় ইউনোকে। ইউনো ফোন ধরে বলে, কিরে বেটা, বউ পায়া তো হারিয়ে গেছোস। দোস্ত একটা কথা জিজ্ঞাসা করি। আরে পারমিশনের কি আছে? ভাই, বিয়ার পর কি বেড়া মাসের ফ্রিডম নষ্ট হয়ে যায়? অরে বেটা, সেটা তো কিছু হইবই। দুইটা মানুষ একসাথে থাকতে গেলে তো অ্যাডজাস্ট করতেই হয়। কেন, তোর কি হইছে? দৌড় পাল, তেমন কিছু হয় নাই। বউটা মনে হয় রাগ কইরা আছে, আমার অস্থির লাগতাছে। আরে তোর শালা, বউয়ের রাগ ভাঙাইতে পারস না? ঘরে আইলে বেশি বেশি করে আদর কর। বউ মানুষ কোলা না, বেশি বেশি আদর খাওয়ার লেগা রাগ দেখানির ঢং করে। তারা সব সময় বেশি অ্যাটেনশন আশা করে জামাইগো কাছ থেকে, বুঝছস না? ওহো দোস্ত, তুই তো একেবারে পিএইচডি করে ফেলেছিস। 1 বছরের এক্সপেরিমেন্ট শালা, তুইও করে ফেলবি। তে রুমে ঢুকেছে। জঙ্কুক দ্রুত বলে, রাখছি এখন, বউ ঘরে এসেছে। ফোনটা কেটে বিছানায় ছুঁড়ে ফেলে জঙ্কুক। দু কদম এগিয়ে গিয়ে থেকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে উঁচু করে বিছানায় নিয়ে আসে। বেশ কিছুক্ষণ আদর করার পর তে যখন একেবারেই তার কাবুতে চলে আসে, দুর্বল হয়ে যায়, তখন জঙ্কুক থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, তে সোনা, আমার জন্মদিনে আমার তোমার থেকে একটা গিফট চাই। কি জঙ্কুক? জঙ্কুকের কানে কানে ফিস ফিস করে বলল। সঙ্গে সঙ্গে তে বলল, ছি জঙ্কুক, আমি পারবো না। প্লিজ তে, একটা বার, আমি শুধু একটু অনুভব করব। কথাটি বলতে বলতে জঙ্কুক থেকে টেনে বিছানায় বসিয়ে দেয় আর তের সামনে উঠে দাঁড়িয়ে পড়ে। জঙ্কুক তের চুলের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বলে, প্লিজ জান, আই লাভ ইউ না। তে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলে, হ্যাপি বার্থডে জঙ্কুক, আই লাভ ইউ টু। মুহূর্তের মধ্যেই রুমটা গরম হয়ে যায়। জঙ্কুক তের চুল খামচে ধরে চিৎকার করে তে নাম ধরে ডাকছে আর বারবার আই লাভ ইউ বলছে। এই অনুভূতি জোনা জঙ্কুকের প্রথম। জঙ্কুকের এমন আবেদনময়ী আকুতি ভরা ডাকে তে ইগনোর করতে পারলো না কোনো কিছুই। জঙ্কুক যা যা বললো তাই তাই করলো। আর
এই ভরপুর ঘটনাময় এর ভেতরেই মাসুদ জামাই সিজন 3 স্টোরিটা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।